ফিজিক্স এমসিকিউ সলভে তোমার লাইফের সবচেয়ে ইফেক্টিভ ক্লাস হতে পারে আমাদের এই ক্লাসগুলো। কিভাবে? তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন টিচাররা এইটা বলে যে ইসাক স্যার এবং তপন স্যারের এমসিকিউ মিলে হিউজ এমসিকিউ, 2টা রাইটার পড়ে শেষ করা সম্ভব না, যে কোনো একটা রাইটার পড়ো। আমি বিভিন্ন সময় আমি দেখতে পাই বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন টিচাররা বলে, কোনো নাম মেনশন করার প্রয়োজন নেই, অনেকেই বলে। তো বিষয়টা তাদের দিক থেকে আসলে যেমন যৌক্তিক আবার অযৌক্তিকও। বিষয়টা সত্য যে ইসাক স্যার এবং তপন স্যার দুটো তুমি যদি মিক্স করো, মিক্স করলে তোমার প্রচুর এমসিকিউ হয়ে যাবে, এখন কথা হচ্ছে আদৌ কি এমসিকিউ বেশি? এক নাম্বার কথা, এমসিকিউ কি আদৌ বেশি? না। কেন? দেখো, এটা হচ্ছে আমাদের তপন স্যারের বই। তপন স্যারের বইয়ে গুচ্ছ আকারে ভাগ করা, ক গুচ্ছ, খ গুচ্ছ, গ গুচ্ছ। একটু পরিচয় করাই দিই প্রথমে, যেহেতু প্রথম ক্লাস। ক গুচ্ছ, খ গুচ্ছ, গ গুচ্ছ, এরকম কিছু বিভিন্ন গুচ্ছে ভাগ করা থাকে এবং এই গুচ্ছগুলোর মধ্যে টপিক দেওয়া থাকে, যেমন ভৌত জগতের প্রকৃতি, ত্রুটি, বিজ্ঞানীর আবিষ্কার, বিভিন্ন টপিকে প্রত্যেকটা অধ্যায় ভাগ করা আছে। প্রথম যে ক গুচ্ছ, প্রথম পেজে প্রায় কয়টা প্রশ্ন আছে? 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বহুপদী, লাগবে না। 2টা প্রশ্ন আমাদের নতুন এবং 2টা প্রশ্নের পাশে আমি কমন লিখে দিছি। তো এই যে কথাটা আমি তোমাকে বললাম, তোমার লাইফে সবচেয়ে ইফেক্টিভ অনুশীলনী সলভ ক্লাস হতে পারে। কেন? এই 2টা জিনিস কমন কেন? এই 2টা জিনিস তুমি এই ইসাক স্যারের অনুশীলনীতে পাবা। তার মানে যদি কেউ ইসাক স্যারের অনুশীলনী সলভ করে, তার আর এক্সট্রা করে এই 2টা প্রশ্ন এখান থেকে পড়ার দরকার নাই। এই 2টা প্রশ্ন এখানেও আছে, ইসাক স্যারেও আছে। ওকে, নেক্সট আমরা দেখি এরকম আরো কি কি প্রশ্ন আছে। হ্যাঁ আছে, এখানে আরো 2টা পাইলাম, 4টা, একটা পাইলাম 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, গুনি আগে, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21, 22, 23, 24, 25। তার মানে আমরা তপন স্যারের এমসিকিউ থেকে 26, 27, মোট 27টা এমসিকিউ কমায় ফেলছি। এই 27টা এমসিকিউ যদি প্রত্যেক অধ্যায়ে ধরো, অন্যান্য অধ্যায়ে আরও বেশি কমন থাকবে। এটা ছোট্ট একটা অধ্যায়, পিচ্ছে একটা অধ্যায়, তাই কম। আমি অ্যাভারেজে 27টা করে ধরলাম, তাহলে প্রথম পত্রে 10টা অধ্যায়, 270টা এমসিকিউ কমে গেল। দ্বিতীয় পত্রে আরও 11টা অধ্যায়, আরও 250টা কমে গেল। 500-600 এমসিকিউ আমি তোমাকে কমায় দিলাম, জাস্ট আমার নিজের পরিশ্রম দিয়া। এখন বলো, যখন একটা স্টুডেন্ট দেখবে যে ইসাক স্যারের অনুশীলনী সলভ করার পরে তপন স্যারের অধ্যায়ে গুটি কয়েক এমসিকিউ নতুন, গুটি কয়েক এমসিকিউ এই অধ্যায়গুলোর বাইরে, তার কাছে পড়া কোনো ব্যাপার? তার কনফিডেন্স তো এমনিই বেড়ে যাবে যে ইসাক স্যার অলরেডি ডান, তপন স্যারের মাত্রই কয়েকটা এমসিকিউ, অল্প সময়ে রিভিশন হবে, অল্প সময়ে পড়া হবে। তাইলে বলো, হাজার হাজার এমসিকিউ সলভ করতে পারবা না, এটা কার ঘাটতি? টিচারের ঘাটতি না স্টুডেন্টের ঘাটতি? একজন টিচার যে কিনা চাইলেই, আমি এখানে সময় দিয়েছি মোটামুটি 1 ঘন্টার মতো, আমি তোমাদের এই 27টা এমসিকিউ ভাগ করতে বা কমন লেখার জন্য 1 ঘন্টা মতো সময় লাগছে আমার। তাহলে ধরো আমার ফিজিক্সটা পুরোটা সাজাইতে আমার প্রায় 20 থেকে 25 ঘন্টা সময়ের ব্যাপার। তাহলে আমার 25 ঘন্টা তোমার 100 ঘন্টা সময় বাঁচাচ্ছে কিনা? রিভিশনের সময় বাঁচবে, নিজে পড়ার সময় বাঁচবে, কনফিডেন্স কতটুকু বুস্ট আপ হবে যে তুমি কমন এমসিকিউগুলো 2 জায়গা থেকে পড়ো না, 1 জায়গা থেকে পড়ছো এবং পড়া কমে গেছে, এমসিকিউ পরিমাণ কমে গেছে, তোমার টাইম সেভ হয়েছে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের পড়াশোনা, এই হচ্ছে আমাদের পড়াশোনার স্টাইল। পড়াশোনা হবে শর্টকাটে, যতটা বেশি ইফেক্টিভ করা যায়। এবং ইসাক স্যারের এমসিকিউ কি সব লাগে সেটা তো আমরা ক্লাসে বলে দিব। ইসাক স্যারের এমসিকিউ সব লাগে না, যে দাগাই তো দিছি, ক্লাসে দাগাই দিচ্ছি, আলাদা পিডিএফ দিচ্ছি। অন্যান্য প্ল্যাটফর্মের সাথে তোমার প্ল্যাটফর্মের পার্থক্যটাই হচ্ছে এই জায়গায়, তোমার সব স্পেসিফিক করা আছে, তুমি শুধু পড়বা। ওকে, এবং সবচেয়ে ইফেক্টিভ বলার আরেকটা কারণ, ক্লাস নোটটা একবার দেখো, ক্লাস নোটটা একবার জাস্ট দেখো কি কি পড়াবো, একদম স্পেসিফিক, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন কোন জিনিসগুলো দিতে পারে, প্রত্যেকটা জিনিস সাজিয়ে নিয়ে আসছি হ্যান্ড নোট আকারে। কোন কোন বিজ্ঞানী থেকে প্রশ্ন আসতে পারে, কোন ত্রুটিগুলো থেকে প্রশ্ন আসতে পারে,
এই দেখো কোন ত্রুটি থেকে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, একদম স্পেসিফিক। পুরো অধ্যায়ের পড়া 7 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠার মধ্যে শেষ। এখানে দেখতেছো বিভিন্ন একক মাত্রা সব সাজানো আছে, এরকম কেউ আগে দিছে কিনা আমার জানা নাই। সকল রাশি এগুলো কিন্তু বইয়ে আছে, বাট আমি কিন্তু বইয়ে সবগুলা দেই নাই, বই থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলোই আনছি। সকল একক সকল মাত্রা শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলা, অনলি গুরুত্বপূর্ণগুলা, সব কিন্তু আনি নাই। এবং মাত্র 2 পেজে 60টার মতো শেষ। তাহলে বলো ফিজিক্স কঠিন হবে? আমি বলতে পারি যদি অনুশীলনী থেকে প্রশ্ন নাও আসে তাও তুমি ফিজিক্সে 20 থেকে 20 পাবা ইনশাল্লাহ। আর যদি আইসা পড়ে তাহলে তো সবচেয়ে আগায় থাকবা তোমরা। ওকে, তো আমরা ক্লাস শুরু করতে পারি। শুরুতে আমরা যেহেতু ফিজিক্সের ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন দিয়ে নিলাম যে কেন আমাদের কোর্সের ক্লাসগুলো তোমার জন্য বেস্ট হবে। ইসাক স্যারের বই, তপন স্যারের বই একই ক্লাসে শেষ হবে, এবং ফাঁকিবাজি করে না, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি হচ্ছে স্লাইড আকারে নিয়ে আসে, বইগুলা না, বই থেকে দেখায় না। তো স্লাইড আকারে নিয়ে আসলে ধরো প্রশ্ন আছে 60টা, আমি তোমাকে 30টা সলভ করাই দিলাম, সব সলভ করালাম না। এক্ষেত্রে ফাঁকিবাজিরা কিন্তু ধরা কোনো সুযোগ নাই, কারণ আমি তো বই আনি নেই, যেগুলো অনুশীলন এমসিকিউ সেগুলো উঠাই দিছি তোমার জন্য, তাই না? কিন্তু আমি ডিরেক্ট বই থেকে তোমাকে সলভ করাচ্ছি, তোমার কমন না পড়ার কোনো সুযোগ নাই। ওকে, চলো পড়াশোনা শুরু করা যাক। স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি? 1 নাম্বার প্রশ্ন। আমরা এই টাইপের প্রশ্নগুলো একবার দেখে নিই। তত্ত্ব কি বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে? 2টা প্রশ্ন পাইলাম, খেয়াল করো, এরকম আরো প্রশ্ন আসবে, খেয়াল করো। এখানে এগুলো তো বিজ্ঞানী রিলেটেড পড়াশোনা, সমস্যা নাই, ত্রুটি রিলেটেড পড়াশোনা। এই প্রশ্নটা দেখো, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? এগুলা পরিমাপ রিলেটেড। এই প্রশ্নটা খেয়াল করো, কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে কি বলে? 4টা প্রশ্ন মোট বলছি। কয়টা প্রশ্ন বলছি? মোট 4টা প্রশ্ন বলছি। তো চলো এই প্রশ্নগুলো একটু ভাজা ভাজা করে আসি। নীতি তত্ত্ব সূত্র হেডলাইনে আমার একটা কন্টেন্ট আছে। কি কন্টেন্ট? ধারণা জিনিসটা আসলে কি? মনে করো আমি আইডিয়া করলাম তোমাদের মধ্য থেকে, এখন ক্লাসে আছে কয়জন? 55 জন। তো এই 55 জনের মধ্যে আমি আইডিয়া করলাম ধরো 50 জন মেডিকেলে চান্স পাবে, বাকি 5 জন মনে করো ডেন্টালে চান্স পাবে। আমি এরকম মনে করো অনুমান করলাম, ধারণা করলাম কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা। তাহলে আমি কি উপলব্ধি করছি যে যেহেতু 50 জন আছে তাহলে হয়তো বা 55 জন আছে, 50 জন হচ্ছে ভালো খুব পড়াশোনা করবে, তারা মেডিকেলে চান্স পাবে, বাকি 5 জন হয়তো বা একটু ড্রপ খাবে, তারা হচ্ছে ডেন্টালে চান্স পাবে। এটা আমার বোধগম্যতা, এটা আমার উপলব্ধি, তাই না? অথবা এটা আমার চিন্তা, এটা আমার ভাবনা। তার মানে ধারণা মানে কি? কোনো কিছু ধারণা করা মানে কি? কনসেপ্ট মানে কি? চিন্তা ভাবনা, কোনো কিছু সম্পর্কে কোনো অভিমত দেওয়া, কোনো একটা মতামত দেওয়া, এটাই হচ্ছে ধারণা। এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। তুমি আর্টসের মধ্যেও ধারণা দিতে পারো, তোমার ফ্যামিলিতে তুমি তোমার মতামত দিবা, এটাও ধারণা। এর সাথে বিজ্ঞানের কিন্তু কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছো কিনা? তাহলে যার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, নর্মাল তোমার হচ্ছে কি বলে ওই যে দর্শন বিদ্যা আছে না, দর্শন বিদ্যা, এরকম দর্শনের পড়া, এটা ধারণা। আচ্ছা, বিজ্ঞানে পড়া শুরু এখান থেকে। অনুকল্প, হাইপোথিসিস, কেমনে বিজ্ঞানে পড়া? কোনো কিছু ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক চিন্তাধারা। তাহলে আগেরটা ছিল শুধু চিন্তাধারা, এইবারেরটা হচ্ছে আনুষ্ঠানিক চিন্তাধারা। মানে তুমি একটা কথা জাস্ট এবার বললেই হবে না, তোমাকে একটু অনুসন্ধান করতে হবে, তোমাকে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সবাইকে জানা নিতে হবে। এই জিনিসটা হচ্ছে অনুকল্প। তাহলে আমি একটু হিন্ট দিয়ে দিই তোমাকে, যেখানে তুমি অনু পাবা, অনুকল্পের মধ্যে অনুসন্ধান পাবা, প্রশ্নের মধ্যে অনুর সাথে রিলেটেড আনু পাবা, অনু আনু, অনু আনু, অনু আনু, অনু দিয়ে অনুকল্প, আনু দিয়ে আনুষ্ঠানিক, শেষ। পরের প্রশ্নে আস। স্বীকার্য, স্বীকার্য মানে কি? কোনো কিছু স্বীকার করে নেওয়া। স্বীকার করা মানে কি? ধরো আমি তোমাকে কোনো কিছু প্রমাণ দেই নাই, তাও তুমি বিষয়টা মাইনা নিলা, ঠিক আছে? মনে করো আমি তোমাকে কোনো কিছু প্রমাণ দেই নাই, তাও তুমি বিষয়টা মাইনা নিলা, তার মানে কি? তুমি আমার কথাটা স্বীকার করছো, মাইনা নিছো, এটাই হচ্ছে স্বীকার্য। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে বলা হয় স্বীকার্য। উদাহরণ দিই, রাদারফোর্ড তার মডেল দিল 1911 সালে। রাদারফোর্ডের মডেলে কিছু প্রবলেম বের হইলো, যেগুলো হচ্ছে কি কক্ষপথটা স্থায়ী না, তাই না? তারপর ইলেকট্রন কেমনে ঘুরতেছে, এগুলা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা নাই। বোর আইসা কি করলো? 3টা স্বীকার্য দিল। 1 নাম্বার স্বীকার্য আমাদের হচ্ছে কি কক্ষপথ রিলেটেড, যে কক্ষপথ ফিক্সড। 1 নাম্বার স্বীকার্য। উনি কিন্তু বলছে যে আমার তত্ত্ব তখনই খাটবে যখন আপনি আমার 3টা স্বীকার্য মেনে নেবেন।
বোরের 3টা স্বীকার্য মনে পড়ে? বোর কিন্তু এটা বইলাই নিছে যে আপনারা আমার এই তত্ত্ব তখনই মানবেন বা তখনই খাটবে যখন 3টা স্বীকার্য মানবেন আগে। তার মানে স্বীকার্য কি? স্বীকার্য হচ্ছে কোনো ধারণা বা তত্ত্ব যাকে বিনা প্রমাণে মেনে নেওয়া, বিনা প্রমাণে মেনে নেওয়া, এরপরে হচ্ছে সূত্রটা খাটবে। আচ্ছা, তাহলে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব যা সার্বিক বিবৃতি দিয়ে শুরু হয়, বোর তত্ত্ব কি দিয়ে শুরু হয়েছিল? স্বীকার্য দিয়ে শুরু হয়েছিল, রাইট? ওকে। কোনো গাণিতিক সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কোনো পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া। গাণিতিক সূত্র কোনটা? গাণিতিক সূত্র কোনটা? ওই যে বোরের যেই পরমাণু মডেল, এইটা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 3টা শর্ত সবাই মানে নিয়েছিল, বোরের স্বীকার্য। দেখো বুঝছো কিনা? ওকে, নেক্সট নীতি। দেখো, যেই সকল প্রাকৃতিক সত্য সরাসরি প্রমাণ করা যায় তাকে আমরা নীতি বলতেছি বা প্রিন্সিপাল বলতেছি। প্রিন্সিপাল কথাটা পড়লে ভালো মতো মনে থাকবে। প্রাকৃতিক সত্য, তো আমি কিন্তু মনে রাখতাম সত্য নীতি, তত মিলাইতাম। সত্য কথাটা থাকলে সেটা নীতি। পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে নীতি বলা হয়। ইসাক স্যারের এমসিকিউ অনুসারে এটা আনসার। ইসাক স্যারের এমসিকিউ অনুসারে কি এটা আনসার? যে সাধারণ যে সূত্রগুলা এগুলোকে কি বলা হয়? নীতি বলা হয়। একটি আদর্শ যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা করা হয়, পরিমাপ করা হয়, তাকে নীতি বলি। আমি একটু এখানে আসি, এখানে একটু পরে আসতেছি, সবাই একটু অপেক্ষা করো। আমরা হচ্ছে অনুকল্প তত্ত্ব সূত্র সেগুলোর মধ্যে আসবো। এই দেখো তত্ত্ব, পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলা হয় তত্ত্ব। এটা তোমার এখন বুঝতে হবে না, আমি আসতেছি। সূত্র কি? পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত তত্ত্বকে বলে সূত্র। কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনা হচ্ছে সূত্র। তপন স্যারের এমসিকিউ সোর্স, এবং এইটাই সত্যি, এটাই আনসার। যদি ইসাক স্যারে যদি অন্য কিছু বলে সেটা আসলে ভুল, এটা রিয়েল আনসার। যে সূত্র কি? কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে। আচ্ছা, এখন একটু বুঝো। অতসু, আমি একটা কথা তোমাকে বললাম, অতসু, এই কথা তোমাকে মনে রাখতে হবে। কেন? অতে হচ্ছে অনুকল্প, অতে হচ্ছে অনুকল্প, ততে হচ্ছে তত্ত্ব, সুতে হচ্ছে সূত্র। যাদের বই আছে বইয়ের মধ্যে লেখো, সিরিয়ালটা লেখো। অতে অনুকল্প, ততে তত্ত্ব, সুতে সূত্র। এটা দিয়ে আসলে কি বুঝাইলাম? অনুকল্পগুলো যখন প্রমাণিত হয় তখন তাকে তত্ত্ব বলে, তত্ত্বগুলো যখন প্রমাণিত হয় তখন তাকে সূত্র বলে। সিরিয়ালটা বুঝো। অনুকল্প যখন প্রমাণিত হয় তখন তাকে তত্ত্ব বলে, তত্ত্ব যখন প্রমাণিত হয় তখন তাকে সূত্র বলে। খেয়াল করো এখানে, অনুকল্পটা খেয়াল করো, তত্ত্বটা খেয়াল করো। অনুকল্প প্লাস নিয়ম, মানে অনুকল্পটা যখন প্রমাণিত হয়েছে তখন সেটা তত্ত্ব। পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? তত্ত্ব বলে। অতসু। সূত্রে আসো, পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত তত্ত্ব, তার মানে যখন তত্ত্বটা প্রমাণিত হয় তখন তাকে সূত্র বলে। কথা ক্লিয়ার? এটা মধ্যে বেশি সময় দিচ্ছি কারণ এটা কেউ পারে না, সবাই সমস্যা করে। আমি শিওর ক্লাসে যদি এখন 50 জন থাকে 40 জনই এটা ভুল করে, তাই আমি একটু বেশি সময় দিচ্ছি। সবাই আমাকে জানাও এটা ক্লিয়ার কিনা। আজকে ইসাক স্যার তপন স্যার দুইটাই সলভ হবে। ইয়েস, এই জন্য তো বললাম সবচেয়ে ইফেক্টিভ ক্লাস হবে ইনশাল্লাহ। এই জিনিসটা সবাই ভুল করে, তাই সবাই আমাকে জানাও এই জিনিসটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলে আমি এখন বইয়ে যাই। খেয়াল করো, খেয়াল করো কি কি প্রশ্ন পাইছিলাম। স্বীকার্য কি? প্রশ্ন কি? স্বীকার্য কি? আমি কোনো কিছু ধারণা করতেছি, আমি কোনো কিছু ধারণা বা আমার চিন্তাধারা বা আমার মতামত, সেটাই কি স্বীকার্য। মনে পড়ে? বলা বলছি কি না? আমি কোনো কিছু ধারণা করতেছি, আমার চিন্তাধারা, সেটাই কি স্বীকার্য। আর যদি বলে যে আনুষ্ঠানিকভাবে চিন্তাধারা, সেটা কি হয়ে যাবে? অনুকল্প। আচ্ছা, তত্ত্ব কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে? অতসু। তত্ত্ব হচ্ছে প্রমাণিত অনুকল্প আর সূত্র হচ্ছে প্রমাণিত তত্ত্ব। তো তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গড়ে উঠতেছে? অনুকল্পের উপর ভিত্তি করে। এর চেয়ে সহজভাবে কেউ বলবে না। দেখো বুঝলা কিনা? এরকম আরেকটা প্রশ্ন পাইছিলাম না? এরকম কিন্তু আরো প্রশ্ন আমরা পাইছি, সবগুলো একবারে সলভ করব। এখানে আসো, এই প্রশ্ন দেখো। একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্য বিষয়ের তুলনা, বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কি বলে? দেখো তো এই জিনিসটা আমরা লিখছি কিনা। নীতি কোথায়? এই যে দেখো নীতির মধ্যে লাইনটা দেখো, একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ যার সাপেক্ষে অন্যান্য বিষয়ের তুলনা করা হয়। কথা বুঝতে পারছো? তাহলে ফোকাসটা কি? তুলনা।
তুলনা নতে পড়বা নীতি। সবাই প্রত্যেকে তুলনা নর মধ্যে গোল্লা দাও। তুলনা নর মধ্যে গোল্লা দাও। তুলনা নতে হচ্ছে নীতি। তাহলে এখানে কি পয়েন্ট কোনটা? এখানে কি পয়েন্ট হচ্ছে? কি পয়েন্ট হচ্ছে? তুলনা, নতে হচ্ছে নীতি। শেষ। আর একটা প্রশ্ন পাইছিলাম, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? অতসু। সিরিয়ালটা হচ্ছে অতসু। অনুকল্পের পরে তত্ত্ব, তত্ত্বের পরে সূত্র। আনসার হচ্ছে এটার তত্ত্ব। ভুলটা পড়বা না, সঠিকটা পড়বা। তপন স্যার এগুলো সঠিক আছে। ঠিক আছে, গেল। ওকে, তাহলে আমরা এখন আবার রেগুলার পড়াশোনায় ফেরত আসি। আমরা এখন রেগুলার পড়াশোনায় ফেরত আসি, চলো। ওকে, খেয়াল করো, নিচের কোনটি লব্ধ রাশি? প্রশ্ন কি? নিচের কোনটি লব্ধ রাশি? তাহলে আমাদের একটু বোঝা উচিত যে লব্ধ মানে কি। ধরো তোমার হচ্ছে একটা একককে ভাঙলে কয়েকটা একক পাওয়া গেল। যেমন কম্পাঙ্ক, আমরা জানি ভি সমান কি? আমরা জানি ভি সমান হচ্ছে এফ ল্যামডা। ছোটবেলা থেকে একদম শিখে আসতেছি, ভি সমান এফ ল্যামডা। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা বলি হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা হচ্ছে হার্টজ। এর সাথে দুইটা একক রিলেটেড, এই যে মিটার পার সেকেন্ড, এই যে আবার কি মিটার পার সেকেন্ড বা সাইকেল পার সেকেন্ড। এই যে কম্পাঙ্ক কিন্তু এটা নির্দিষ্ট একটা রাশি না, এটা হচ্ছে কয়েকটা রাশির উপর ডিপেন্ডেন্ট। এইগুলোকে বলা হয় লব্ধ রাশি। আর দেখো তাপমাত্রা, ভর, সময়, এগুলো সব হচ্ছে মৌলিক রাশি। এগুলো সব কি? মৌলিক রাশি। এই যে দেখো আমরা একদম নিয়ে আসছি আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই একক। 1960 সালে এই পদ্ধতির প্রচলন শুরু হয়। এই পদ্ধতি অনুসারে মৌলিক রাশিগুলো আমাদের কি কি একবারে নিয়ে আসছে। দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা, দ্বিমাত্রিক কোণ, ত্রিমাত্রিক কোণ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এবং এই প্রত্যেকটার একক তোমাকে পরীক্ষার জন্য লাগবে। প্রত্যেকটা একক লাগবে। দৈর্ঘ্যের একক মিটার, মোটামুটি সবাই জানে। দৈর্ঘ্যটা মিটার সবাই জানে, সমস্যা নেই। ভরেরটা কিলোগ্রাম সবাই জানে। সময়টা সেকেন্ড সবাই জানে। তাপমাত্রা মাঝে মাঝে পোলাপান প্যাচ লাগায়, তাপমাত্রা ক্যালভিন, খেয়াল রাখবা। তাপমাত্রা ক্যালভিন খেয়াল রাখবা। বিদ্যুৎ প্রবাহ মানে অ্যাম্পিয়ার, এটা পোলাপান ভুল করে না। দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক কোণে প্রায় ম্যাক্সিমাম প্যাচ লাগায়। দ্বিমাত্রিক কোণ মানে হচ্ছে রেডিয়ান, আর ত্রিমাত্রিক কোণ মানে হচ্ছে স্টেরেডিয়ান। এককটা খেয়াল করো, আর এ ডি রেডিয়ান, স্টেরেডিয়ান হচ্ছে এস আর। স্টেরেডিয়ান কি? এস আর। ওকে, আচ্ছা নেক্সট। দীপন তীব্রতা পোলাপান ভুল করে। দীপন তীব্রতা এগুলো আলো রিলেটেড, আলো, ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ ম্যাক্সিমাম পোলাপান যেটা করে কেজি মনে করে। কেজি হচ্ছে ভর। পদার্থের পরিমাণ বললে সেটা মোল। পদার্থের পরিমাণ, পরিমাণগত রসায়নে মোল। ঠিক আছে, ওকে। কিছু লব্ধ একক এখানে লিখে দিছি। দেখো এগুলো হচ্ছে অনুশীলনীতে আছে, তাই এগুলো লিখে দিছি। বল আছে অনুশীলনীতে। তারপর হচ্ছে বল মানে কি? বল এফ সমান কি? এম এ। তারপর শক্তি জুল। ঠিক আছে, তারপর ক্ষমতা হচ্ছে ওয়াট। তড়িৎ আধান কিউ সমান আইটি। কিউ সমান আইটি, তাই না? এই যে কুলম্ব, কিউ সমান আইটি। রোধ কি? ওহম। বিভব হচ্ছে ভোল্ট, ভি সমান ডাব্লিউ বাই এম। মহাকর্ষীয় বিভব বললে। আর যদি বলি তড়িৎ বিভব তাহলে কি? ডাব্লিউ বাই কিউ। ঠিক কিনা? কম্পাঙ্ক এই যে দেখো হার্টজ বা সাইকেল পার সেকেন্ড। মানে যা পরীক্ষা আসবে সব আমি লিখে দিয়েছি এখানে, এগুলো পড়লেই ডান। ওকে, 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত হবে? খুব ইজি একটা প্রশ্ন। 1 মাইল কিন্তু কিলোমিটার থেকে বড় হয়। 1609 মিটার। 1 মাইল হচ্ছে 1609 মিটার। বইয়ের উপরে লেখো। 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার। কত? 1000 মিটার। তাহলে 1609 থেকে 1000 বিয়োগ করলে কত হয়? 609 মিটার হয়। খুব সাবধান, খেয়াল করবা এখানে মিটার আছে না কিলোমিটার আছে। যদি এখানে কিলোমিটার থাকতো তখন আনসার হইতো 0.609 কিলোমিটার। কারণ কি? 1 মাইল মানে 1.609 কিলোমিটার। তাহলে 1.609 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0.609। তাই খেয়াল করবা এখানে অপশনটা মিটারে আছে না কিলোমিটারে আছে। ওকে, পরমাণুর সমস্ত ধন, আধান ও ভর এর কেন্দ্রে অবস্থিত। এই তত্ত্ব কি উপস্থাপন করে? নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। এবং এটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটাই কি? এখানে যেটা বলছে সমস্ত ধনাত্মক আধান এর ভর এবং কেন্দ্রে অবস্থিত। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখান থেকে একটা জিনিস পড়তে হবে, কত সালে? 1911 সালে। আর বোরেরটা 1913 সালে। বোরেরটা 1913 সালে। দুটো সাল পড়তে হবে এখান থেকে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন কে?
এই যে বিজ্ঞানীগুলোর নাম সবগুলো কিন্তু আমি একসাথে সাজায় নিয়ে আসছি। কি কি লাগবে তোমার যা যা লাগবে আমি শুধুমাত্র সেগুলাই নিয়ে আসছি। খেয়াল করো, কেপলার, এটা যারা আমরা মহাকর্ষ অধ্যায় পড়ছি তারা জানি। গ্রহগুলোর গতিপথ বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। এটা কে বলছে? কেপলার বলছে। টলেমি হচ্ছে ভূকেন্দ্রিক তত্ত্ব আবিষ্কার করেন, আর হচ্ছে আমাদের যে কোপারনিকাস সূর্যকেন্দ্রিক তত্ত্ব। তো কেমনে মনে রাখবো? অনেকে এটা ভুল করে। আমি দুইটা কথা মনে রাখতাম, টিভি, ঠিক আছে, টিভি মনে রাখতাম। টিভি মানে কি? টিতে হচ্ছে টলেমি, আর ভিতে হচ্ছে ভূকেন্দ্রিক। আরেকটা কথা মনে রাখতাম, কোষ, বায়োলজির কোষ কথাটা মনে রাখতাম। কোষ থেকে আমার মাথায় চলে আসতো যে কোতে হচ্ছে কোপারনিকাস আর শতে হচ্ছে সূর্যকেন্দ্রিক, ঠিক আছে? এইভাবে আর কি আমার মনে থাকতো, ঠিক আছে? ওকে, নেক্সট, হাইগেন্সের আলোর তরঙ্গ তত্ত্ব। এটা যারা হচ্ছে ভৌত বিজ্ঞান পড়ছো তারা পারবা। হাত ও নাক ভালো করে আঁকো। হাত ও নাক মানে কি? হাত দিয়ে হচ্ছে হাতে হাইগেন্স, ততে তরঙ্গ তত্ত্ব। নাক মানে কি? নতে নিউটন, কতে কণিকা তত্ত্ব। এই দুটা জিনিস তোমার লাগবে। কি বললাম সবাই এগুলো নোট করো। হাতে হচ্ছে হাইগেন্স, তরঙ্গ তত্ত্ব, আর নাকের নতে হচ্ছে নিউটন, কতে হচ্ছে কণিকা তত্ত্ব। ম্যাক্সওয়েল হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। এই আইনস্টাইন থেকে একটা প্রশ্নই বেশিরভাগ সময় আসে, যে ভর এবং শক্তি যে সমতুল্য, E সমান mc², এটা আবিষ্কার করছে কে? আইনস্টাইন। এটাই পরীক্ষায় বেশি আসে। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ধনাত্মক আধানগুলো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এটা আবিষ্কার করছে 1911 সালে। ম্যাক্স প্লাঙ্ক থেকে প্রশ্ন আসে, তেজ কণাবাদ বা কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরিকে আবিষ্কার করছে, এবং আলোর যে ক্ষুদ্র প্যাকেটগুলা এদের নাম কোয়ান্টা কে দেন? যেহেতু কোয়ান্টাম তত্ত্ব উনি আবিষ্কার করছে তো কোয়ান্টা নাম উনিই দেন, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, মৌলিক পদার্থ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? রবার্ট বয়েল। পাইয়ের মান কে নির্ণয় করেন? ভাস্করাচার্য, ঠিক আছে? শূন্য আবিষ্কার করেন কে? আর্যভট্ট, ঠিক আছে? আর্কিমিডিস থেকে দুইটা প্রশ্ন আসে। আর্কিমিডিস থেকে একটা প্রশ্ন হচ্ছে লিভারের নীতি বা উদো স্থিতিবিদ্যার সূত্র, আরেকটা হচ্ছে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন জ্বালানো। এই দুইটা প্রশ্ন আসে আর্কিমিডিস থেকে, ঠিক আছে? সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণীর জন্য কে বিখ্যাত? থ্যালিস। ওকে, গ্যালিলিও সম্পর্কে সবাই জানো। গ্যালিলিও হচ্ছে মুক্তভাবে যে পরন্ত বস্তু। আরেকটা বিষয় যেটা পরীক্ষায় আসে, স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? গ্যালিলিও। এগুলো পরীক্ষায় বেশি আসে। নিউটন থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেন কে? নিউটন। এটা পরীক্ষায় আসে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা তোমরা সবাই জানো। ওকে, এছাড়া আর কিছু জিজ্ঞেস করবে না। কোপারনিকাস সূর্যকেন্দ্রিক তত্ত্ব, এই দেখো পাশে কোষ লেখা রাখছি। ওকে, তো চলো আমরা প্রশ্ন সলভে চলে যাই। আবার ক্যালকুলাস দেখো আমাদের প্রশ্ন কি করছে? প্রশ্ন হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ম্যাক্সওয়েল, এটাকে দেখলাম। এরপরে প্রশ্ন হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেন কে? আনসার কি? নিউটন। ক্যালকুলাস হচ্ছে নিউটন। ভর ও শক্তি সমতুল্য কে বলছে? আইনস্টাইন। কোন সূত্র? E সমান mc², ঠিক কিনা? কোনো বস্তু হতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, এই তত্ত্বের প্রবক্তাকে বা কোয়ান্টাম তত্ত্বের জনককে? কোয়ান্টাম তত্ত্ব কার? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, যার বাংলা হচ্ছে তেজ কণাবাদ। নিম্নলিখিত কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন? যদি বলে ধারণাকে সম্প্রসারিত কে করেন, আনসার হচ্ছে আইনস্টাইন। আর তত্ত্ব কে দেন? আনসার হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। আবারও কথাটা বলতেছি, সম্প্রসারিত কে করেন? আনসার হচ্ছে আইনস্টাইন। তত্ত্ব কে দেন? আনসার হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? ওকে, সম্প্রসারিত করা মানে কি? আরো বৃদ্ধি করা। অনিয়মিত ত্রুটি কি ধরনের ত্রুটি? অনিয়মিত মানে র্যান্ডম যে কোনো ত্রুটি। বিষয়টা বুঝো, কিন্তু এটা এমনি পারা যায়, এটা পারার জন্য ফিজিক্স পড়তে হয় না। র্যান্ডম মানে কি? যে কোনো। তো অনিয়মিত মানে কি? যে কোনো ত্রুটি। অনিয়মিত বা র্যান্ডম ত্রুটি মানে হচ্ছে যে কোনো ত্রুটি। এটা যান্ত্রিক মাধ্যমে হইতে পারে, ব্যক্তিগত মাধ্যমে হইতে পারে, যে কারো দ্বারাই হইতে পারে, ঠিক কিনা? যে কারো দ্বারাই হইতে পারে, এটা নিয়ে আহামরি কিছু পড়ার নাই। পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি? তাহলে আমাদের এখন এই পড়াগুলো একবার পড়ে ফেলতে হবে।
পরিমাপে ভুল বা ত্রুটি কি কি আছে আসলে? 1 নাম্বার যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি কোনটি বা কোনটি নয়, এই টাইপের প্রশ্ন খুব বেশি আসে। পলাশ দিয়া মনে রাখবা, পলাশ যান্ত্রিক ত্রুটি দেখা যায় পলাশ। পতে হচ্ছে পিছট ত্রুটি, লতে হচ্ছে লেভেল ত্রুটি, শতে হচ্ছে শূন্য ত্রুটি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে শূন্য ত্রুটি কোন যন্ত্রগুলোর মধ্যে, পিছট ত্রুটি কোন যন্ত্রগুলোর মধ্যে, লেভেল ত্রুটি কোন যন্ত্রগুলোর মধ্যে? ঠিক আছে, ওকে। তো খেয়াল করো এই যে শূন্য ত্রুটি কেমনে মনে রাখবা, খেয়াল করে দেখো ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স এবং হচ্ছে স্ফেরোমিটার। বুঝো কিন্তু বিষয়টা, যদি এই যন্ত্রগুলো তুমি চিনো তাহলে এই প্রত্যেকটা যন্ত্রের একটা বেসিক গঠন আছে, যে সবগুলোর মধ্যে কি স্ক্রু থাকে, নাট বল্টু থাকে, যেগুলোর মধ্যে শূন্য দাগ মিশাইতে হয়। এখন আমি ধরলাম যে তোমার হচ্ছে এইগুলা সম্পর্কে কোনো আইডিয়া নাই, ঠিক আছে, এইগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই, মানে যন্ত্র সম্পর্কে তুমি তেমন কিছু জানো না, তখন তুমি কেমনে মনে রাখবা, ঠিক কিনা? তখন হচ্ছে একটা ট্রিক ফলো করতে পারো, যে ভাইয়ের মাথায় স্ক্রু ঢিলা, যে কোনো একটা ভাই মনে করো, ওই ভাইয়ের মাথায় স্ক্রুটা আসলে কি ঢিলা, তার মানে কি ভাইয়ের মাথায় কিছু নাই, ভাইয়ের মাথা হচ্ছে ফাঁকা শূন্য। এইভাবে কি মনে রাখতে পারো যে কোনো একটা ভাই, যে ভাইয়ের মাথায় কি স্ক্রুটা ঢিলা, মানে ভাইয়ের মাথার মধ্যে কিছু নাই, মাথা হচ্ছে ফাঁকা, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তো কি বললাম, মাথার স্ক্রু ঢিলা কার? ভাইয়ের মাথার স্ক্রু ঢিলা। স্ক্রু ঢিলা মানে কি, মাথায় কিছু নাই, মাথা হচ্ছে ফাঁকা, ফাঁকা মানে তো শূন্য, মানে শূন্য ত্রুটি। আচ্ছা, এখন কিভাবে মনে রাখবো? এই দেখো ক্যালিপার্স, ফাঁকা, কতে হচ্ছে ক্যালিপার্স, ফতে হচ্ছে স্ফেরোমিটার, ফাঁকার ফতে হচ্ছে স্ফেরোমিটার, ভাই দিয়া হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এই যে স্ক্রু ঢিলা মানে হচ্ছে স্ক্রু গজ, আর ফাঁকা মানে কি শূন্য মানে এটা শূন্য ত্রুটি। তা আমি দুইভাবেই তোমাকে বলছি যে তুমি যদি যন্ত্রগুলো চিনো তাহলে এমনি আনসার করা যায় যে শূন্য দাগের সাথে যদি না মিলে সেটাই হচ্ছে কি শূন্য ত্রুটি। আর যদি তুমি ট্রিক চাও তাহলে কোনো একটা ভাই আছে, যে কোনো ভাইয়ের মাথার হচ্ছে স্ক্রু ঢিলা মানে কি মাথায় কিছু নাই, মাথা ফাঁকা মানে শূন্য, ফাঁকার ফতে স্ফেরোমিটার, কতে হচ্ছে ক্যালিপার্স, স্ক্রুতে হচ্ছে স্ক্রু গজ, ভাই দিয়ে হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। আর পিছট ত্রুটি, এটা আসলে যেই সকল যন্ত্রের মধ্যে নাট স্ক্রু আছে সকল যন্ত্রের মধ্যে আসলে এই পিছট ত্রুটিটা দেখা যায়। এটা আসলে জিনিসটা কি, নতুন যন্ত্রে আসলে সমস্যাটা হয় না, যন্ত্র যখন বারবার ব্যবহার করা হয় তখন নাট স্ক্রু ঘুরাইতে এক সময় ঢিলা হয়ে যায়, ওইটারে বলে তোমার হচ্ছে পিছট ত্রুটি। লেভেল ত্রুটি কেমনে মনে রাখবো? দেখো আমরা জানি যে সকল পিচ্চি যারা 8, 9, 10-এ পড়ে, কিন্তু পিচ্চিগুলা যারা প্রেম ভালোবাসা করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা নিব্বি বলি, বুঝতে পারছো? যেই সকল পিচ্চি 9, 10-এর মধ্যে পড়ে তারা আসলে কি নিব্বি বলা হয়, তাই না? নিব্বি। তাহলে মনে রাখবা নিব্বি কি করে? নিব্বি হচ্ছে ক্লাস 10 লেভেলে পড়ে মানে কি, আমরা হচ্ছে ইংলিশে বলি না ও লেভেল, তারপর হচ্ছে এ লেভেল, এরকম ক্লাস 10 হচ্ছে একটা লেভেল, ঠিক আছে, ক্লাস 10 হচ্ছে একটা লেভেল। তো নিব্বি কোথায় পড়ে? ক্লাস 10 লেভেলে পড়ে, 9, 10-এ পড়লে আমরা নিব্বি বলি। নিতে হচ্ছে নিক্তি, তারপর হচ্ছে এই যে ক্লাস 10 হচ্ছে ট্যানজেন্ট, বিতে হচ্ছে বিক্ষেপ চুম্বকমান যন্ত্র, লেভেল হচ্ছে এটা লেভেল ত্রুটি ট্রিক, বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে পড়াশোনা। তাহলে এই হচ্ছে আমাদের 3টা উদাহরণ। নিব্বির নিতে হচ্ছে নিক্তি, যে কোনো নিক্তি, তোমার যে কোনো নিক্তি বললে এটা হবে লেভেল ত্রুটি হবে, নিক্তি বললেই লেভেল ত্রুটি হবে। তারপর হচ্ছে তোমার বিতে হচ্ছে বিক্ষেপ চুম্বকমান যন্ত্র, ক্লাস 10 হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার, আর লেভেল মানে লেভেল ত্রুটি ট্রিক, কারণ তুমি যাতে না ভুলো যেটা আসলে কার ট্রিক, ঠিক আছে? ওকে, ডান, ঠিক আছে। পর্যবেক্ষণমূলক কিছু ত্রুটি আছে বা ব্যক্তিগত কিছু ত্রুটি আছে, ব্যক্তিগত ত্রুটি, প্রান্তদাগ ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি। তো এটা জিজ্ঞেস করে যে লম্বন ত্রুটি আসলে কিসের উদাহরণ? আনসার হচ্ছে পর্যবেক্ষণগত বা হচ্ছে ব্যক্তিগত যে ত্রুটি, লম্বন ত্রুটি মানে চোখে যদি তুমি ভুল দেখো সেক্ষেত্রে সমস্যা। আর দৃষ্টিভ্রম বা প্যারালাক্স এরর একটা ব্যক্তিগত ত্রুটি, কারণ চোখের দোষ, এটা তো যন্ত্রের সমস্যা না, তোমার নিজের দোষ, তাই না? এই হচ্ছে কথাবার্তা। এখানে আরো কিছু পড়া আছে দেখবা,
পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি এগুলো কি কি আছে মিটার বীজ আছে পটেনশিওমিটার আছে এবং হচ্ছে স্ক্রু গজের শূন্য ত্রুটি এগুলো কি কন্টিনিউয়াসলি ঘটে পুনরাবৃত্তিক একটা পর একটা ঘটতে থাকে ঠিক আছে আরও দুইটা প্রশ্ন খুবই ফেমাস মানে খুবই কমন পরীক্ষায় আসে পরম ত্রুটি থেকে আসে যে প্রকৃত যে মান এবং এই প্রকৃত মান থেকে তুমি যে মানটা পরিমাপ করছো মনে করো প্রকৃত মান হচ্ছে 10.4 সেন্টিমিটার তুমি পরিমাপ করছো 10 সেন্টিমিটার এই ক্ষেত্রে মাইনাস করলে যে মানটা পাবা 0.4 সেন্টিমিটার এটাকে বলা হয় পরম ত্রুটি আর শতকরা ত্রুটি মানে কি উপরে প্রকৃত থেকে পরীক্ষালব্ধ মানটা বিয়োগ করবা আর নিচে হচ্ছে প্রকৃত মান ইনটু 100% এটা হচ্ছে আসলে শতকরা ত্রুটির সূত্র ঠিক আছে লঘিষ্ঠ গণন নিয়ে এখানে কিছু পড়াশোনা আছে যে কোন যন্ত্রে সর্বনিম্ন কতটুকু মাপা যায় এটা 5 স্টার লঘিষ্ঠ গণন ত্রুটি আসলে কি কোন যন্ত্রে সর্বনিম্ন কতটুকু মাপা যায় মিটার স্কেলে সর্বনিম্ন মাপা যায় 1 মিলিমিটার যাকে আমরা বলি 0.1 সেন্টিমিটার স্লাইড ক্যালিপারসে সর্বনিম্ন মাপা যায় 0.01 মিলিমিটার 01 এটা খেয়াল রাখবা আর স্ক্রু গজে 0.001 সেন্টিমিটার তো আমি যেটা মনে রাখতাম সেটা তোমাকে বলতেছি আমি পার্সোনালি সবগুলো সেন্টিমিটারে মনে রাখতাম মানে একটা মিলিমিটার আর একটা সেন্টিমিটার এর নাম প্যাচ লাগতো এজন্য আমি পার্সোনালি সবগুলো সেন্টিমিটার মনে রাখতাম যে প্রথমটা হচ্ছে 0.1 সেন্টিমিটার তারপরে 0.01 সেন্টিমিটার 0.001 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে কি 0.001 সেন্টিমিটার এখন আমি সেন্টিমিটার থেকে মিলিমিটারে জাস্ট হচ্ছে কি কনভার্ট করে নিতাম সেন্টিমিটার থেকে মিলিমিটার কি করতাম কনভার্ট করে নিতাম ঠিক আছে এই হচ্ছে কথা তুমি যদি মনে হয় যে না তোমার মিলিমিটার মনে থাকে তাহলে সমস্যা নেই পরীক্ষায় কিন্তু মিলিমিটার দিয়ে বেশি আসে তাই মিলিমিটার দিয়ে পড়া আসলে কি ভালো তবে তোমার যদি কনভার্টে সমস্যা না থাকে তাহলে আবার সমস্যা নেই ওকে তাহলে চলো আমরা প্রশ্নে যাই প্রশ্ন কি ছিল অনিয়মিত ত্রুটি আচ্ছা এটা পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি কি ত্রুটি পুনরাবৃত্তিক ত্রুটি এই যে দেখো আমাদের পুনরাবৃত্তিক ত্রুটি মিটার ব্রিজ পটেনশিওমিটার স্ক্রু গজ মিটার ব্রিজ পটেনশিওমিটার এবং হচ্ছে স্ক্রু গজ এই যে দেখো স্ক্রু গজের শূন্য ত্রুটি এটা হচ্ছে আমাদের পুনরাবৃত্তিক ত্রুটি কথা কি ক্লিয়ার কিনা দৃষ্টিভ্রম বা প্যারালাক্স ইরর দৃষ্টিভ্রম বা প্যারালাক্স ইরর এটা একটা পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটি কিন্তু এখানে দেখো আমাদের প্রশ্ন কি করছে পুনরাবৃত্তিক তার মানে আনসার কি স্ক্রু গজে শূন্য ত্রুটি এই যে দেখো স্ক্রু গজে শূন্য ত্রুটি হচ্ছে পুনরাবৃত্তিক বা নিয়মিত ত্রুটি আশা করি আর কেউ ভুল করবে না এমনি গুছানো থাকলে আশা করি আর কেউ ভুল করবে না ওকে নেক্সট ম্যাথ আমরা আলাদা সলভ করবো ম্যাথের জন্য আলাদা কন্টেন্ট আছে সব কিছু গোছানো আছে ম্যাথ নিয়ে টেনশন নাই আচ্ছা এখানে বলছে ভি যদি হয় দ্রুতি আর যদি হয় ব্যাসার্ধ এবং জি যদি হয় বিকর্ষজ ত্বরণ তো নিচের কোন রাশিটি মাত্রাহীন মানে কার মাত্রা নাই ঠিক আছে কার মাত্রা নাই এটা জিজ্ঞেস করছে তো এটা কেমনে বুঝবো আমরা সুন্দর করে রাশিটা নিয়ে কাজ করব প্রত্যেকটার মাত্রা বসাবো প্রত্যেকটা একক বসাবো যার কাটাকাটি হয়ে যাবে তারই হচ্ছে মাত্রা নাই বুঝতে পারছো বিষয়টা মানে যেটা কাটাকাটি হয়ে যাবে সেটাই কি মাত্রা নাই খুবই ইজি বিষয় আমি তো দেখাই এখানে তুমি ভি স্কোয়ার না ভি স্কোয়ার মানে কি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড আর জি মানে কি আর মানে মিটার আর জি মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মিটার আর মিটার মিলে কি মিটার স্কোয়ার হয়ে গেল তাহলে এটাও কাটা তার মানে কি এর মাত্রা নাই খুবই ইজি প্রশ্ন ঠিক আছে ওকে ম্যাথ পরে একটি আদর্শ বা যুক্তিপূর্ণ এটা পড়া হয়েছে আলোকবর্ষ কিসের একক অনেকেই মনে করে আলোকবর্ষ মনে হয় সময়ের একক না আলোকবর্ষ দূরত্বের একক এবং পরীক্ষায় যেটা আসে এই আলোকবর্ষ সমান কত মিটার বা কত কিলোমিটার এটা পরীক্ষায় আসে তো আমি একটা টেকনিক দিচ্ছি তোমাকে এই টেকনিকটা ফলো করলে আশা করি ভুল হবে না আলোকবর্ষ মানে লাইট ইয়ার তো আমি যেভাবে মনে রাখতাম 9.42 এই কথাটা মনে রাখতাম বইয়ে লেখা 9.46 আবার কোনো জায়গায় হচ্ছে 9.42 আছে 9.42 যেই কথা 9.46 একই কথা অপশনে যদি 46 থাকে তুমি মনে 42 মনে করবা মনে করো অপশনে 46 আছে তাও তুমি মনে কি 42 মনে করবা এতে সুবিধা কি 9 আর 4 যোগ করলে 13 আর 2 যোগ করলে 15 তাইলে এখন কত হবে 10 টু দি পাওয়ার 15 এটা মিটার না কিলোমিটার মিটার এটা হচ্ছে মিটার কিলোমিটার নিলে কি করব 1000 দিয়ে ভাগ করব তার মানে 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার শেষ হয়ে গেল তো আলোকবর্ষের মিটার কিলোমিটারের মান আর তো কিছু লাগবে না ঠিক আছে এখান থেকে কিছু মান আমি তোমাকে দেখাই দিচ্ছি এক ফার্মি
বা এক ফেমটো কত এটা জিজ্ঞেস করে। ফার্মি বা ফেমটো হচ্ছে tan ইনভার্স 15, ফতে ফার্মি ফতে 15। পিকো মানে কত জিজ্ঞেস করে, পিকো মানে হচ্ছে tan ইনভার্স 12, পিকো মানে tan ইনভার্স 12। অ্যাংস্ট্রম কত জিজ্ঞেস করে, tan ইনভার্স 10। ন্যানোমিটার কত জিজ্ঞেস করে, tan ইনভার্স 9। ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান tan ইনভার্স 9 মিটার। তারপরে 1 হেক্টর কত, 1 হেক্টর হচ্ছে 10,000 বর্গ মিটার। তারপর হচ্ছে 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি, 1 টন হচ্ছে 1000 কেজি। এই বিষয়গুলো একবার করে দেখে রাখবা। 1 গিগাবাইট মানে কি, 10 টু দি পাওয়ার 9। আর মেগা মানে কি, 10 টু দি পাওয়ার 6। গিগা মানে 10 টু দি পাওয়ার 9, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, আর কিলো মানে 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এই বিষয়গুলো একবার দেখে রাখবা। আমি ক্লাসে অনুশীলনীতে নাই, তাও দেখা দিচ্ছি কিন্তু। আলোকবর্ষ দূরত্বের একক। কোন দুইটি ভৌত জগতের উপাদান, ভৌত জগতের উপাদান যদি বলে ভর, স্থান এবং সময় হবে আনসার। ঠিক আছে, পরিমাপে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোন কারণে? মনে রাখবা, যান্ত্রিক যন্ত্রের যে ত্রুটি আছে এখানে কি ধনাত্মক এবং ঋণাত্মক দুই ত্রুটি হইতে পারে। মানে মানটা তুমি বেশিও পাইতে পারো, মানটা তুমি কমও পাইতে পারো। ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের ত্রুটি। ম্যাথগুলোর জন্য খুবই ইজি সলিউশন আছে আমার কাছে, তুমি চিন্তাও করতে পারবে না এত সহজে আমি এই অধ্যায় ম্যাথ সাজায় রাখছি, ক্লাস শেষেই পেয়ে যাবা। কোনটি মৌলিক রাশি নয়? অলরেডি পড়াইছি না, এসআই এককে অনেকগুলো রাশি পড়াইলাম, 9টার মতো। পদার্থের পরিমাণ হচ্ছে কি, মোল। দীপন তীব্রতা হচ্ছে কি, ক্যান্ডেলা। তারপর হচ্ছে তাপমাত্রা কি, কেলভিন। তড়িৎ বিভব কি, লব্ধ রাশি। ভি সমান W/Q। ঠিক কিনা? 1 আলোকবর্ষ সমান কত, একটু আগে বলছিলাম, পরীক্ষা আসবে কিন্তু। 9.4 আছে, দেখছো? তুমি কত পড়বা? 9.42 যোগ করলে হয় 15, তার মানে 15 মিটার। 15 হচ্ছে মিটার, নট কিলোমিটার। তাহলে কিলোমিটারে কত হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, এই যে হচ্ছে 12 কিলোমিটার। ইজি। গিগাহার্জ ও মেগাহার্জের অনুপাত কত? গিগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তো 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 হচ্ছে আনসার। এ হচ্ছে 10 টু দি পাওয়ার 3, এ হচ্ছে 10 টু দি পাওয়ার 3। দেখো বুঝতেছো কিনা, দেখো বুঝতেছো কিনা। ফোটন কণিকার শক্তি হচ্ছে E সমান h নিউ। বলছে H এর মাত্রা কোন রাশিটির মাত্রার সমান? H এর মাত্রা আগে বের করি আমরা, H এর মাত্রা বের করি। খেয়াল করো, E হচ্ছে শক্তি আর এই যে নিউ কি কম্পাঙ্ক। তো তুমি যদি মাত্রা বলো, মাত্রা যেই কথা, একক কিন্তু একই কথা। মাত্রা বের করা তুলনামূলকভাবে কঠিন, একক বের করা কিন্তু তুলনামূলকভাবে সহজ। তো এইভাবে করতে পারো, মাত্রাও করতে পারো, সমস্যা নেই, তোমার যেভাবে সহজ লাগে। দেখো, ই মানে শক্তি, শক্তি মানে হচ্ছে কি কাজের একক জুল, শক্তির একক জুল। তাই শক্তির যখনই কথা আসবে তুমি কাজেরটা বসায় দিবা, সূত্র সহজ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো কিনা আমি কি বলছি? শক্তির একক জুল, কাজের একক জুল। তাহলে যখন শক্তির মাত্রা বসাইতে হবে তুমি কাজের মাত্রা বসায় দিবা, শেষ। কাজের মাত্রা কি? কাজের মাত্রা বের করা কিন্তু সহজ। FS MAS MLT ইনভার্স 2 আর S এর জন্য কি আরেকটা L, তাহলে ML স্কয়ার T ইনভার্স 2। বুঝতে পারছো কিনা? দুইটা মাত্রা অলওয়েজ মুখস্থ রাখবা। ত্বরণের মাত্রা LT ইনভার্স 2, সরণের মাত্রা LT ইনভার্স 1। এটা আসলে মুখস্থ রাখা লাগে না। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, সরণের একক মিটার পার সেকেন্ড। ঠিক না? সরণ না, বেগ, সরি, বেগ, বেগ। ত্বরণের মাত্রা LT ইনভার্স 2, বেগের মাত্রা LT ইনভার্স 1। এই দুটো সবসময় মুখস্থ রাখবা। ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। এখান থেকেই দেখো, এখানে 2, এখানে 1, তো এমনি মুখস্থ থাকে আশা করি। এখন হচ্ছে আমি এখানে মাত্রা পাইছি, কারটা পাইছি? ই এরটা পাইছি। H সমান কি E বাই নিউ। নিউ মানে কি? কম্পাঙ্ক। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি মনে আছে? কম্পাঙ্ক মানে মনে আছে কিনা? আমরা জানি নিউ সমান হচ্ছে C বাই ল্যামডা, মনে আছে? নিউ সমান হচ্ছে C বাই ল্যামডা। উপরে বেগ, নিচে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বেগ মানে হচ্ছে LT ইনভার্স 1 আর এটা হচ্ছে কি L, কাটাকাটি হয়ে T ইনভার্স 1। বাসায় একবার বুঝে বুঝে করবা, পরে উত্তর মুখস্থ করে ফেলবা, সমস্যা নাই। বাসায় একবার বুঝে বুঝে করো, পরীক্ষা হলে কিন্তু সময় যাবে অনেক। ওকে, T ইনভার্স 1, তাহলে উপরে পাইছিলাম ML স্কয়ার T ইনভার্স 2 আর নিচে হচ্ছে T ইনভার্স 1, তাই কাটাকাটি হয়ে T ইনভার্স 1 রইল। ML স্কয়ার T ইনভার্স 1। এখন দেখো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে হচ্ছে MVR, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে M হচ্ছে আমাদের M, V হচ্ছে LT ইনভার্স 1
আর এর জন্য আরেকটা এল, তাহলে ml স্কয়ার t ইনভার্স 1 ml স্কয়ার t ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। 29 নাম্বার বুঝছো কিনা? 29 নাম্বার বুঝছো কিনা? একবার বাসায় বুঝে বুঝে করবা, বাকিটা হচ্ছে কি মুখস্থ করে ফেলবা। কৌণিক ভরবেগ mvr, ঠিক আছে? কৌণিক ভরবেগ হচ্ছে mvr। দেখি তো কে কি প্রশ্ন করছে। ভাই আসসালামু আলাইকুম, একটু টাইম চাচ্ছি, এখন কি পড়বো? ফিজিক্সের কেমিস্ট্রি অনুশীলনী ভালো মতো পড়ছি, জিকে কমপ্লিট, ইংলিশ প্র্যাকটিস, বায়োলজি মূল বই পড়লে হবে কিনা, কি পড়বো? হ্যাঁ, বায়োলজি মূল বই পড়বা, ভালো মতো ফোকাস করবা, মূল বইটা ভালো মতো দেখো, ঠিক আছে? বায়োলজি বৈশিষ্ট্যগুলো, ছকগুলো, উদাহরণগুলো বারবার রিভিশন দাও, এখান থেকে বেশি প্রশ্ন থাকবে। আর প্রশ্ন ব্যাংক থেকে যে টপিকগুলো বিগত বছরগুলোতে আসছে, প্রশ্ন ব্যাংক থেকে তুমি হচ্ছে এই টপিকগুলো ভালো মতো পড়ে ফেলো। গতকাল আমি কিছু সাজেশন দিয়েছি, দেখছো? এই সাজেশন ভিত্তিক পড়াশোনাগুলো, মানে এইগুলা এভাবে পড়বা আর কি, টপিক ধরে ধরে পড়বা। ওকে, 29 নাম্বার ডান। কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাই কি বলে? কোনো কিছু ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক চিন্তাধারাকে কি বলে? দেখো তো মনে পড়ে কিনা, অণু এবং আণু একসাথে করে দিয়েছিলাম, মনে পড়ে তোমাদের? মনে তো পড়া উচিত। অণু এবং আণু একসাথে করে দিয়েছিলাম, তাই না? আমি তোমাদের একটু বেশি সময় দিচ্ছি, কারণ হচ্ছে এই বিষয়গুলো সবাই ভুল করে। অণু আর আণু অনুসন্ধানের জন্য, এবং হচ্ছে আনুষ্ঠানিক চিন্তাধারা, অণু এবং আণু, এই দেখো আনুষ্ঠানিক চিন্তাধারা, আণুর সাথে অণু। পিকো কোনটি? পিকো একটু আগে বলছি, tan ইনভার্স 12 হচ্ছে পিকো, ঠিক আছে? আর ফ্যামটো হচ্ছে 15, 15, ফতে হচ্ছে ফ্যামটো, ফতে হচ্ছে 15 ইংলিশে। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কি বলা হয়? পর্যবেক্ষণ ত্রুটি কোনগুলো? চলো একবার দেখে আসি। অলরেডি একবার দেখছি, চলো আবার দেখি। পর্যবেক্ষণের জন্য কি কি ত্রুটি হয়? দেখো এখানে সুন্দর করে লেখা আছে। ব্যক্তিগত ত্রুটি হয়, প্রান্ত দাগ ত্রুটি হয়, লম্বন ত্রুটি হয়, সূচক ত্রুটি হয়। কেউ কি বলতে পারবা এই সূচক ত্রুটি দেখা যায় কোথায়? তপন স্যারের তথ্য, সূচক ত্রুটি দেখা যায় কোথায়? দেখি কে কে বলতে পারে কিনা। সূচক ত্রুটি দেখা যায় কোথায়? এই যে দেখো, লম্বন ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি, লম্বন ত্রুটি বা হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি, এই হচ্ছে আমাদের আনসার। লম্বন ত্রুটি যা হচ্ছে পর্যবেক্ষকের কারণে। নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটি পরিহার করা যায়? নিক্তির সাহায্যে ভর পরিমাপ করলে, নিক্তি মনে আছে? নিব্বি ক্লাস 10 লেভেলে পড়ে, নিব্বি ক্লাস 10 লেভেলে পড়ে। তাহলে এই যে নিক্তি থাকলেই কি, সেটা হচ্ছে লেভেল ত্রুটি, ঠিক আছে? বলো আলোক, কি বলছো তোমরা? আলোক বেঞ্চে, ভেরি গুড। আলোক বেঞ্চে সূচক ত্রুটি দেখা যায়, ভেরি গুড। আলোক বেঞ্চে সূচক ত্রুটি দেখা যায়। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে মেনে নেওয়া মানে হচ্ছে কি? স্বীকার করে নেওয়া। বিনা প্রমাণে মেনে নেওয়া মানে হচ্ছে স্বীকার করে নেওয়া, স্বীকার করলে সেটা স্বীকার্য। কত সহজ করছি দেখো। নিচের কোন ত্রুটি শুধুমাত্র স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে? খুবই মজার একটা প্রশ্ন। স্ক্রু জাতীয় যন্ত্রে কোনটা থাকে, তাই না? স্ক্রু জাতীয় যন্ত্রে কোনটা থাকে? কিরে পিছর ত্রুটি কই? এই যে দেখো, এটা এক ধরনের যান্ত্রিক ত্রুটি। যেই সকল যন্ত্র নাট স্ক্রু দিয়ে তৈরি, এগুলো স্ক্রু যখন ঢিলা হয়ে যায় তখন হচ্ছে পিছর ত্রুটিটা দেখা যায়। নাট স্ক্রু দিয়ে যেগুলো তৈরি, এই যে দেখো পিছর ত্রুটি। পদার্থের পরিমাপের আছে একক মোল, পড়াইছি কিনা বলো? একটি রাশির প্রকৃত মান, উদাহরণ দিলাম না একটু আগে, 10.4 সেন্টিমিটার হচ্ছে এটা রিয়েল মান। পরিমাপ করছি আমি 10 সেন্টিমিটার। এই দুটাকে মাইনাস করলে যে মান পারবো তার নাম হচ্ছে পরম ত্রুটি। তার নাম হচ্ছে কি? পরম ত্রুটি। নাম কি? পরম ত্রুটি। ওকে, এখন তাহলে প্রশ্ন, আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক কি? শতকরা ত্রুটি ইকুয়ালস টু আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, ইন্টু কিন্তু কোনো ভাগ টাগ নাই। শতকরা সমান আপেক্ষিক হচ্ছে 100%। ওকে, আপেক্ষিকের সাথে কি 100% গুণ হবে। পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে কি বলা হয়? পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে কি বলা হয়? খেয়াল করো সবাই, আমরা কিন্তু এটা অলরেডি নীতি পার্টে পড়ে আসছি। এই যে দেখো, পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে নীতি বলা হয়। ইসাক স্যারের অনুশীলন অনুসারে এটাই আনসার, ঠিক আছে? পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে কি বলা হয়? নীতি বলা হয়। ওকে, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত,
এটা হচ্ছে ক্লাস 10-এর একটা প্রশ্ন, ক্লাস 10-এর যে বই, বিজ্ঞান বই, ওইখানে একটা প্রশ্ন। এটা কোনো বোর্ডে আসে নাই। এখানে কোনো বোর্ডের নাম পাচ্ছ? এটা কোনো বইয়ে নাই, তপন স্যারের বইও নাই, ইসাক স্যারের বইও নাই, ক্লাস 10-এর বই আছে। এটা কারেক্ট আনসার রজার বেকন। প্রথমত এটা কোনো বোর্ড প্রশ্ন না, দ্বিতীয়ত এটা বইয়ে নাই। তাহলে এই প্রশ্নটা যদি আসে কোন জায়গা থেকে আসার সম্ভাবনা বেশি, মানে অবশ্যই কোন জায়গা থেকে আসছে? ইসাক স্যারের অনুশীলনী থেকে আসছে। আমরা সেই সকল প্রশ্নেরই সঠিক উত্তর পড়ব যেগুলা বিভিন্ন বোর্ডে আছে বা দুই রাইটারের বইয়ে আছে। না এই প্রশ্ন তপন স্যারের অনুশীলনীতে আছে, না তপন স্যারের বইয়ে আছে, না ইসাক স্যারের বইয়ে আছে, না কোনো বোর্ড প্রশ্নে আছে, একমাত্র ইসাক স্যারের অনুশীলনীতে আছে। তাহলে এই প্রশ্ন যদি আসে কোন জায়গা থেকে আসবে? এখান থেকে আসবে। এটার আনসার তুমি কি দিবা? অবশ্যই গ্যালিলিও, অবশ্যই এবং অবশ্যই তুমি দাগাবা। তুমি রজার বেকনের কথা ভুলে যাও, তুমি রজার বেকনের কথা ভুলে যাও, পড়বা যে গ্যালিলিও হচ্ছে কারেক্ট আনসার। তুমি পড়বা হচ্ছে গ্যালিলিও হচ্ছে কারেক্ট আনসার, রজার বেকন বলতে কিছু নাই। কারণ এই প্রশ্ন আসলে ইসাক স্যারের এমসিকিউ থেকেই আসবে। ওকে ওকে, ঠিক আছে। একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01 মিলিমিটার। লঘিষ্ঠ ধ্রুবক মানে কি? তার দ্বারা সর্বনিম্ন কতটুকু মাপা যায়? এতটুকু মাপা যায়, এটাই প্রশ্ন করছে। ক্ষুদ্রতম কতটুকু মাপা যায়? আনসার হচ্ছে কি 0.01 মিলিমিটার। ওই যে লিখে দিয়েছিলাম খাতার মধ্যে, মনে পড়ে কিনা? লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে সর্বনিম্ন কতটুকু মাপা যায়। ঠিক আছে। সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনাকে কি বলে? কোন একটা নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে, একটা নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো। কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনাকে কি বলে? সূত্র বলে a + b² = a² + 2ab প্লাস হচ্ছে b²। সবসময় কি ঘটবে এটা হচ্ছে তার সূত্র। তাহলে তপন স্যার এমসিকিউ অনুসারে এটা সঠিক আনসারটা পড়বা, সূত্রটাই পড়বা। আমি আবারও বলতেছি, সূত্রটাই পড়ো, আল্লাহ ভরসা। এককের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? 1 পারসেক সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার। তার মানে 1 পারসেক সমান এতগুলো লাইট ইয়ার। তাহলে কে বড়? পারসেক বড় নাকি লাইট ইয়ার বড়? পারসেক বড় নাকি লাইট ইয়ার বড়? অবশ্যই কি পারসেক বড়। তাই যেখানে আগে লাইট ইয়ার আছে এটা কেটে দাও, খ নাম্বার বাদ। পারসেক আগে আছে, ঠিক আছে, ওকে। অ্যাংস্ট্রম মানে কত? 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। কত পিচ্ছি? অ্যাংস্ট্রম তো সবচেয়ে পিচ্ছি। তাহলে অ্যাংস্ট্রম সবার শেষে কোন জায়গায় আছে দেখো, এখানে শেষে আছে, বাট এটা তো আগেই বাদ। এখানে আগে আছে তাই এইটাও বাদ। এখানেও দেখো অ্যাংস্ট্রম দিছে সবার আগে, সবার আগে এইটা বাদ। ক্রম কেমনে আনসার করবা বুঝতে পারছো? ক্রম এই সিস্টেমে আনসার করবা। সবচেয়ে বড়কে তুমি জানো কিনা, সবচেয়ে ছোটকে তুমি জানো কিনা, অপশনগুলো বাদ দিয়ে দাও, তোমার আনসার চলে আসছে। আনসার হচ্ছে এটা। তুমি জানো না 1 মেগামিটার মানে কত, কোনো সমস্যা নাই, আনসার তো চলে আসছে। পারসেক লাইট ইয়ার থেকে বড় তুমি জানো, অ্যাংস্ট্রম সবচেয়ে পিছিয়ে তুমি জানো। ওকে, এই যে দেখো একটা প্রশ্ন আসছে, ফোটনের শক্তি যদি হয় ই এবং কম্পাঙ্ক যদি হয় মিউ, তাহলে এইচ এর মাত্রা কোনটি? একটু আগে বের করে দেখাইছি, এইচ সমান E/μ। ই একটা কাজের মাত্রা ধরবা, আর মিউ সমান কি c/λ অনুসারে বসাবা, আনসার চলে আসবে। একটু আগে দেখাইছি, এটা বলো দেখাইছি কিনা? ওকে, এইদিকে কোনো প্রশ্ন নাই। লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য? নিব্বি ক্লাস 10 লেভেলে পড়ে। নিব্বি, নিক্তি, বিক্ষেপ চুম্বকমান যন্ত্র, টেনজেন্ট গ্যালভানোমিটার, এগুলোর মধ্যে কি লেভেল ত্রুটি? দেখছো একটা চমক দিয়েছি, কতগুলো প্রশ্ন হয়ে গেছে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার কে বলছে? বিজ্ঞানী ক্যাপলার বলছে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা বিখ্যাত সূত্র কি, T² সমানুপাতিক R³ এটা কে বলছে? ক্যাপলার বলছে। আমি তোমাদের প্রশ্ন করলাম, দুইটা প্রশ্নে আনসার করো। যদি পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয়ে যায় কত দিনে 1 বছর হবে? আবার পৃথিবী এবং সূর্যের দূরত্ব যদি দ্বিগুণ হয়ে যায় কত দিনে 1 বছর হবে বলো? প্রথমত জিজ্ঞেস করছি অর্ধেক হইলে কত দিনে 1 বছর হবে, পরে জিজ্ঞেস করছি দ্বিগুণ হইলে কত দিনে 1 বছর হবে। আনসার করো, সবাই আনসার করো।
পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল, তাই না? এইটা দেখো আমাদের কিন্তু আছে এখানে। কিরে কই? পাখির উড়া পর্যবেক্ষণ করে আচ্ছা, এই যে পড়াগুলো দেখাইছিলাম পুনরাবৃত্তি করছে, স্ক্রুগতি শূন্য ত্রুটি, পরম ত্রুটি, শতকরা ত্রুটি, সূত্রগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞানী নাম আমরা হচ্ছে, এটা কিন্তু আসলে লিওনার্দো দা ভিঞ্চি, মানে অনেকে মনে করতে পারে যে কোনো বিজ্ঞানী মনে হয়, নিউটন হয়তো বা না। লিওনার্দো দা ভিঞ্চি কি আর্ট করতেন, তো পাখির উড়া দেখে উনি হচ্ছে উড়োজাহাজের মডেলটা আর্ট করছে, এটা কিন্তু মাথায় রাখবা। কোনো বিজ্ঞানী না কিন্তু, লিওনার্দো দা ভিঞ্চি কি ছিলেন? চিত্রকার ছিলেন, এটা হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? ওকে, কোন ধরনের ত্রুটি কোনোভাবেই দূর করা যায় না? বিষয়টা একটু বুঝো। মনে করো তুমি একটা সিস্টেমে আগাচ্ছ, যে সিস্টেমে সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি এই পদ্ধতিতে কাজ করতেছো, এই ত্রুটি তুমি জীবনে দূর করতে পারবা? তোমার পদ্ধতিই তো ভুল, সূত্রেই তো ভুল, তুমি যে প্রসেসটা মেনটেন করতেছো প্রসেসটাই ভুল। তুমি মনে করো মিশানো উচিত হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, বা হচ্ছে তোমার মিশানো দরকার হচ্ছে লেড সায়ানাইড, তুমি মিশাইছো মনে করো হচ্ছে পানি, তো তোমার সিস্টেম ভুল। এই ত্রুটি জীবনে ভুল হবে, সঠিক হবে? পদ্ধতিগত ভুল হচ্ছে কোনোভাবেই কি দূর করা সম্ভব না, তুমি যে প্রসেস চেঞ্জ না করো। লোহার গোলককে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি শতকরা পরিবর্তন দেখা যাবে কোথায়? এটা আসলে কেমনে আনসার করা জানো? খুব ইজি। ব্যাসার্ধ মানে কি? শুধু আর। ক্ষেত্রফল মানে কি? আর স্কয়ার। আয়তন মানে কি? আর কিউব। তো যখন তুমি শতকরা ত্রুটিতে আসবা, ব্যাসার্ধের আগে 1 গুণ হবে, ক্ষেত্রফলের আগে কি 2 গুণ হবে, আয়তনের আগে কি 3 গুণ হবে। তো যেহেতু আয়তনের মাথায় পাওয়ার বেশি, তাই এটা কি সবচেয়ে বেশি পরিবর্তন হবে। এভাবে হচ্ছে আনসার করা যায়, ঠিক আছে? বল ও সরণ উভয়ের একক দ্বিগুণ করলে গতি শক্তির একক কত গুণ হবে? বল ও সরণ উভয়ের একক কি করছে? দ্বিগুণ করছে, ঠিক আছে? 5 বার অনুশীলনী পড়েও এখন সব নতুন নতুন লাগতেছে। আচ্ছা, টেনশন নাই, আরও 2-1 বার পরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, পৃথিবী আবার সূর্যের দূরত্ব যদি অর্ধেক হয়ে যায় তাহলে 129 দিনে বছর হবে, আর যদি দ্বিগুণ হয় তাহলে কি 1032 দিনে বছর হবে, ঠিক আছে? ভেরি গুড, এই তোমরা ভালো পড়াশোনা করছো। বল এবং সরণ বুঝো, কিন্তু আমাদের জিজ্ঞেস করছে গতি শক্তি ইকে সমান কি? হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কি? হাফ এম ভি স্কোয়ার। আমাদের জিজ্ঞেস করছে এখানে বলের একক যদি দ্বিগুণ করি এবং সরণের একক যদি দ্বিগুণ করি, তো এখন অনেকে প্যাচে পড়ে যাবে যে গতি শক্তির সাথে আসলে বল ও সরণের কথা কোত্থেকে আসলো, ঠিক কিনা? একজন বলে ফিজিক্স থেকে, বলে কেমিস্ট্রি সোজা। না রে ভাই, ফিজিক্স থেকে কেমিস্ট্রি সোজা না, ফিজিক্স বেশি সোজা। মনোযোগ দাও। এখন অনেকে প্যাচ খায় যাবে যে এই সূত্রে আবার বল সরণ আসলো কোত্থেকে, এই জন্য তোমার কঠিন লাগবে। দেখো, আমি অলরেডি তোমাকে বলছি রে ভাই, গতি শক্তির একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল। তার মানে গতি শক্তির এককে যা পরিবর্তন হবে কাজের একক সেম। এখন তাহলে দেখো, কাজের সূত্রে তোর এফএস আছে কিনা, ডাব্লিউ সমান এফএস আছে কিনা, এইটারেও তুমি দ্বিগুণ করছো, এটারও তুমি দ্বিগুণ করছো, আলটিমেটলি জুলটা কি 4 গুণ হয়েছে, 4 জুল হয়েছে। তার মানে গতিশক্তি তো 4 গুণ হলো রে ভাই। কথা ক্লিয়ার? খুবই অ্যালার্ট থাকবে বিষয়গুলোতে। কোন রাশিসমূহের মাত্রা 1 নয়? কোনগুলার মাত্রা 1 নয় আমি তো দেখাই। চাপ কি? পি সমান এফ বাই এ। আবার এই যে ইয়ং এর গুণাঙ্ক দেখবা, ইয়ং এর গুণাঙ্ক সমান কি? উপরে এফ বাই এ, নিচে হচ্ছে এল বাই এল। এর তো কোনো মাত্রা একক নাই, বিকৃতি তো কোনো মাত্রা একক নাই, তার মানে এফ বাই এ তো রয়ে গেল। পীড়ন মানেও এফ বাই এ, তার মানে এগুলোর মাত্রা একক কি? সেম। আচ্ছা, তড়িৎ বিভব বলুক আর বিভব পার্থক্য বলুক, বিভব বললে সেটা মাত্রা একক সেম,
আর এই যে তড়িৎ চালক শক্তি, আমি তোমাদের একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করছিলাম, নিচের কোন শক্তির একক জুল নয়? ফিজিক্স বিতে একবার জিজ্ঞেস করছিলাম, তোমরা তখন ছিলা কিনা জানি না, অনেক স্টুডেন্ট নতুন জয়েন করছো সাবাসের সাথে, প্রায় 4 থেকে 5 মাস আগের প্রশ্ন। নিচের কোন শক্তির একক জুল নয়, মানে প্রশ্ন এভাবে করছিলাম, সকল শক্তির একক জুল, কোন শক্তির একক জুল নয়? আনসার হচ্ছে তড়িৎ চালক শক্তি। তাহলে ভাইয়া এর একক কি? এর একক হচ্ছে ভোল্ট। তড়িৎ চালক শক্তির একক হচ্ছে ভোল্ট। ই দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। বিভব পার্থক্য একক কি? ভোল্ট। তড়িৎ বিভবও কি? ভোল্ট। সব ভোল্ট এখানে। তাপ, কাজ, শক্তি, কাজ আর শক্তি পর্যন্ত সেম ছিল, বাট তাপ তো এক জিনিস না, তাপকে তো তোমার যে ক্যালোরি ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? কিন্তু এই যে দেখো তাপ, আচ্ছা তাপের ক্যালোরি ব্যাপার স্যাপার ঠিক আছে, আবার হচ্ছে তাপে কি জুল দ্বারা প্রকাশ করা যায়, আমরা জানি কিনা যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, জানি কিনা? তার মানে তাপকে তুমি কিন্তু শক্তির সাথে রূপান্তর করতে পারবা, তার মানে কি এদের একক মাত্রা ঠিক আছে। 9 কোনটা ঠিক? এই দেখো, তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই, ফাই সমান হচ্ছে এবি। তড়িৎ ক্ষেত্র কি? ই, ই সমান হচ্ছে এফ বাই কিউ। তড়িৎ ক্ষেত্র যেই কথা, তড়িৎ প্রাবল্য একই কথা। দ্বিপোল ভ্রামক হচ্ছে কিউ ইন্টু 12, যারা চুম্বক পড়ছো তারা মোটামুটি জানে। ডাইপোল ভ্রামক বা দ্বিপোল ভ্রামক হচ্ছে কিউ সমান 12, বা তড়িৎ ক্ষেত্র পড়ছো, স্থির তড়িৎ পড়ছো তারা জানো কিউ ইন্টু 12 হচ্ছে কি ডাইপোল যেই ভ্রামকের সূত্র। এ কই দেখো এফ বাই কিউ, কই হচ্ছে এফ বি আর কই হচ্ছে কিউ ইন্টু 12, এটা জীবনে তো এক হবে না, এ হচ্ছে তোমার মাত্রা এক নয়। আমার সাজেশন হচ্ছে প্রশ্নের একবার বুঝছো, এখন মুখস্থ। পরীক্ষায় এত চালাকি করার সময় নাই, পরীক্ষায় এত চালাকি করার সময় নাই, বুঝতে পারছো? একবার বুঝছো না, এখন মুখস্থ করো। ওকে, বুঝছো কি বলছি? তাপ, কাজ, শক্তি সবগুলো তুমি রূপান্তর করতে পারবা। তাপ, ক্যালোরি, জুল দুইটাই শক্তির সাথে মিলে, বাট এটা কিন্তু জীবনে মিলবে না। ওকে, সিজিএস এককে বোলসম্যান ধ্রুবকের মান এসআই একক হচ্ছে কত গুণ বেশি? আচ্ছা, এটা একদম ইজি, তোমার কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা জিনিস বুঝো। এসআই এককে এককটা হচ্ছে জুল। বোলসম্যান ধ্রুবক তো সবাই চিনো, কে যেটা, বুঝতে পারছো? জুল পার কেলভিন পার মলিকিউল, আর বাই এন এ। মনে পড়ে? তোমার মানটা জীবনে মুখস্থ করতে হবে না ভাই। অনেকে কি করে জানো, প্রথমে হচ্ছে এর মান মুখস্থ করে, মানে সিজিএস এককে মান মুখস্থ করে, এসআই এককে মান মুখস্থ করে, ফলে একটা মনে থাকে না, পরীক্ষায় মারা খায়। বুঝো কিন্তু এসআই এককে কাজের একক জুল, সিজিএস এককে কাজের একক আর্গ। 1 জুল সমান 10⁻7 আর্গ। তার মানে সিজিএস এককে বোলসম্যান ধ্রুবকের মান এসআই এককের মান অপেক্ষা কত গুণ বেশি? বুঝো কিন্তু বিষয়টা, কত গুণ বেশি বলছে। বেশি কোনটা, এসআই এককে বেশি না সিজিএস এককে বেশি বলো? 1 জুল সমান 10⁻7 আর্গ। 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে যদি একক হয় জুল পার কেলভিন পার মলিকিউল, তাহলে এই যে জুল হয়ে যাবে কি আর্গ। তো কত গুণ বেশি হবে বলো? এই তোমরা কি কমেন্ট করতেছো? সবচেয়ে সোজা জিকে। আচ্ছা সোজা জিকে সমস্যা নাই, ফিজিক্স ক্লাসে জিকে আসলো কোথা থেকে? আনসার করো এটা, এটা আনসার কি হবে? জুল বেশি না আর্গ বেশি, আগে এটা বলো। জুল বেশি না আর্গ বেশি, জাস্ট এটা বলো। কই পোলাপান কই? প্রশ্ন করছে সিজিএস এককে বোলসম্যান ধ্রুবকের মান এসআই এককের মান অপেক্ষা কত গুণ বেশি? মাঝে মাঝে মনে হয় এক্সাম হলে ব্রেন বাসায় রেখে যাই, এটা ক্লাসে বলার জিনিস? বলো, ক্লাসের পরে মনোযোগ দাও। জুলে বেশি, আর্গ কে লেখছে রে? এই ফাতেমাতুজ জোহরা, আর্গ বেশি কেমনে হয়? আহা, 1 জুল হচ্ছে 10⁻7 আর্গ। জুল এসআই একক সবসময় বড় হয়। আচ্ছা, তোমরা কি আর এর মান শিখো নাই? আর সমান 8.314 জুল পার মোল পার হচ্ছে কেলভিন, শিখছো? এই আরটাই সিজিএস এককে শিখছো? 8.314 ইন্টু 10⁻7
আর্ক পার মোল পার কেলভিন। শিখছো কিনা? শিখছো এটা? 1 জুল সমান কি 10⁻7 আর্ক। কেমিস্ট্রিতে আছে, পরিবেশ রসায়ন অধ্যায় যারা পড়ছো তারা তো পারার কথা। কেমিস্ট্রি বইটা কই না, দেখা দিতাম তোমাদের। আচ্ছা, জুল বেশি, তাহলে এখন বলো এটার আনসার কি হবে? সিজিএস এককে বলছে কত? তো tan−7 হবে না? সিজিএস একক তো কম। সিজিএস এ যদি আসি তাহলে কত আসে দেখো তো, 1 আর্ক সমান tan−7 জুল। কথা কি বুঝাতে পারলাম কিনা? 1 আর্ক সমান কি tan−7 জুল না? এখানে জুলের পরিবর্তে যখন আর্ক বসাইছি তখন 10⁻7 আর্ক বসাইলাম। 1 জুল হচ্ছে 10⁻7 আর্কের সমান। ঠিক আছে? তোমরা কি বলতে পারবা যে 1 পয়েস সমান কত নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার? দেখি কেউ বলতে পারি কিনা। 1 পয়েস সমান কত নিউটন পার মিটার স্কোয়ার? NS m ইনভার্স 2। 1 পয়েস সমান কত? দেখি কার মাথায় কত ব্রেন, আনসার করো। এটা একটা আনসার, আরও আছে, তোমরা আনসার করো এটা কত? এই কামাল, নো নো নো, এভাবে পড়লে তো হবে না। 10⁵ কেন কামাল? 10⁵ কেন? এই বোকার দল, পোলাপানের অবস্থা তো ভালো না। 10ও না, 10 না। তোমরা যেটা বলতেছো এটা তো বল বলতেছো। 1 নিউটন সমান 10⁹। তোমরা বুঝছো কি ভুল করছো? তোমরা প্রশ্ন আনসার করতেছো এইটা, ডাইন আনসার করতেছো। আমি না জিজ্ঞেস করছি? এই সাইমা, ঠিক আছে, মানে পোলা ঠিক আছে, বাট পোলা তো 5টা না, পোলা হচ্ছে 10টা। 1 নিউটনের 10 পোলা। দেখছো, মানে যারা একটু দুষ্টু টাইপের স্টুডেন্ট আছে না, এদের ব্রেন ভালো, কিন্তু এরা ওই যে একটু পরে, অল্প অল্প পরে মারা খাওয়া যায়। এ দেখো সাইমার কিন্তু ব্রেন ভালো, তার এটা মনে আছে আমি তারে বলছিলাম পোলার কথা, যে 1টা নিউটনের 10টা পোলা, কিন্তু সে প্যাচ লাগায় বলে দিচ্ছে 5টা পোলা ঠিকই মনে আছে। এই যে দেখো আমি পড়াইছি কি, সবাই একটু মনোযোগ দাও, এই পড়াগুলোর সাথে এটা রিলেটেড পড়া, তাই পড়াই দিচ্ছি একসাথে। 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার মানে 1 নিউটনের 10টা পোলা মানে হচ্ছে পয়েস। তাহলে এটা সমান কি? এত পয়েস। তাহলে উল্টা করে বলছি, আমি জিজ্ঞেস করছি 1 পয়েস সমান কত নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, উল্টা করে জিজ্ঞেস করছি, তাহলে আনসার কি হবে? tan−1 হবে না? উল্টা হয়ে যাবে tan−1। বুঝতে পারছো? ওকে, তোমরা যেটা আনসার করছো 10⁵, এটা হচ্ছে ডাইনি। 1টা নিউটনের 5টা ডাইনি বউ, 1টা নিউটনের 5টা ডাইনি বউ। ডাইনি কি? ডাইনি মানে তো মহিলা মানুষ মানে তো কি, মানে বউয়ের সাথে তুলনা করছি। আচ্ছা, মহিলা মানুষকে আমি ডাইনি বলি নাই, বউরে ডাইনি বলছি। আমার বউ না, অন্য মানুষের বউ। আমার বউ ভালো। 1 নিউটনের 5টা ডাইনি বউ। আবার 1টা নিউটনের কয়টা পোলা? 10টা পোলা। 1 জুল সমান কত আর্ক? 10⁻7 আর্ক। তাও যদি না পড়ো কিছু করার নেই, তাও না পড়লে কিছু করার নেই। ওকে, ডান। নেক্সট, সর্বাপেক্ষা ছোট একক কোনটি? অটোমিটার। অটোমিটার সমান কত? 1 অটোমিটার সমান tan−18 মিটার। সবাই লেখো, এটা বইয়ে ঠিক মতো দেওয়া নাই, সুন্দর করে দেওয়া নাই। 1 অটোমিটার সমান tan−18 18 tan−18, ঠিক আছে, 18 মিটার। ওকে, এরপর একটা প্যাচ লাগতে পারে তোমার, মিলি মাইক্রন কত? মিলি মাইক্রন যেই কথা, ন্যানোমিটার একই কথা, কারণ মিলি মানে tan−3, মাইক্রন মানে tan−6, দুইটা মিলে tan−9 হয়, এটাই ন্যানোমিটার। অ্যাংস্ট্রম হচ্ছে tan−10, এক্স-রে হচ্ছে tan−13। ঠিক আছে, এই জিনিসগুলো নোট করে রাখো। এগুলো কোথায় আসিল?
দেখো মনে পড়ে কিনা, আমি একটু আগে দেখাইছি তোমাদের, এই যে যেটা দেখাইছিলাম, এই যে দেখো এক্স-রে 10^13, অ্যাংস্ট্রম 10^10, মিলি মাইক্রন 10^5, দেখছো? ওকে গেল। 10^9 কোনটা, 10^15 কোনটা, ফ্যামটো হচ্ছে 15, অটো হচ্ছে 18, এটা খেয়াল রাখবা। অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের একক? আমরা জানি চার্জ কিউ সমান আইটি, আই বা তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, সময়ের একক সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড আসলে কার একক? আধান বা কিউ বা চার্জের একক। বলের ঘাতের একক নিচের কোন রাশিটির এককের সমান? বলের ঘাত যে সমান এফটি সমান এম ভি মাইনাস ইউ, এটাই হচ্ছে সূত্র। নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে আরেকবার পড়াবো ম্যাথ করানোর সময়। নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে আরেকবার পড়াবো ম্যাথ করানোর সময়। বলের ঘাত যে সমান এফটি, বল এবং যে ক্রিয়াকাল তার গুণফল, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, এবং ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগ, কিন্তু রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান, কৌণিক কিন্তু না। কৌণিক হইলে সাথে আবার একটা আর গুণ হবে, ঠিক আছে? কৌণিক মানে কি? সাথে একটা আর গুণ হবে। বল ধ্রুবকের মাত্রা কোন রাশির মাত্রার সমান? বল ধ্রুবকের সূত্র কি? আমরা জানি এফ সমান কে এক্স। তাহলে কে সমান কি? এফ বাই এক্স। কে মানে কি? বল ধ্রুবক। একক কি আসে? মাত্রা দিয়েও আনসার করতে পারবা। যার মাত্রা সমান তার এককও সমান আসবে, যার একক সমান তার মাত্রা সমান আসবে। বলের একক নিউটন, সরণ কি? মিটার। তার মানে নিউটন পার মিটার হচ্ছে তার একক। মাত্রা জিজ্ঞেস করলে তুমি একক দিয়ে আনসার করতে পারবা। পৃষ্ঠটান কি? টি সমান এফ বাই এল। বলের একক নিউটন, সরণ একক মিটার। এই যে নিউটন পার মিটার, এই যে নিউটন পার মিটার। তাহলে এটা হচ্ছে আনসার। বুঝছো কিনা জানাও? বল ধ্রুবক কে এফ সমান কে এক্স, কে সমান এফ বাই এক্স, নিউটন পার মিটার। পৃষ্ঠটান টি সমান এফ বাই এল, নিউটন পার মিটার। নিচের কোনটি সবচেয়ে বড় একক? এক পারসেক সমান 3.26 লাইট ইয়ার। তার মানে পারসেক হচ্ছে লাইট ইয়ার থেকে বড়। আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, 15 কোটি কিলোমিটার, যেটা সেটা। নিচের কোনটি দূরত্বের একক নয়? এই যে দেখো লিপ ইয়ার, এটা আসলে 4 বছর পর পর যে বছরটা আছে, 2020 সাল, 2024 সাল, এগুলোকে আসলে কি বলে? লিপ ইয়ার বলে, তাই না? এটা তো কোনো দূরত্বের একক না। আলোকবর্ষ দূরত্বের একক, ঠিক আছে। ওকে, কোনো বিজ্ঞানী আছে, এটা ম্যাথ আমরা পরে নেব। ইসাক স্যার ডান। চলো তপন স্যারে মুভ করি। ইসাক স্যার ডান। তপন স্যার তো আরো বেশি ইজি লাগবে এখন, যেহেতু ইসাক স্যার ডান হয়ে গেছে। দেখবা তপন স্যার কোনো ব্যাপারই না, বেশিরভাগ জিনিসই পড়া লাগবে, দেখবা মানে ইজি পড়া, আগের থেকে পড়া হয়ে গেছে, এরকম বেসিকগুলো সেম। খেয়াল করো এখানে, কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতায় কি বলে? যেটার মধ্যে বলছিলাম যে ফিজিক্স রিলেটেড না, কোনো কিছু মানে কি? যে কোনো কিছু, তোমার ফ্যামিলি রিলেটেড কোনো কিছু উপলব্ধি করলা, বোধ করলা, এটা আসলে তোমার ধারণা বা তোমার আইডিয়া। একদম ক্লাসে শুরু করছিলাম এটা দিয়ে। এগুলো সব কিন্তু কমন প্রশ্ন, দেখো সব পড়া হয়ে গেছে। সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে কি ঘটবে? বলো তো, আনসার করো তো। নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে? আনসার করো তো। বিনা প্রমাণে মেনে নেওয়াকে কি বলে? আনসার করো তো। 2 নাম্বার আর 3 নাম্বারটা আনসার করো। 2 নাম্বার আর 3 নাম্বারটা আনসার করো সবাই, দেখি কে কে পারে। নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনাকে কি বলে? নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনাকে কি বলে? সূত্র বলে। ওকে, ডান। বিনা প্রমাণে মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে মেনে নেওয়াকে স্বীকার্য বলে। ভেরি নাইস, ভেরি গুড স্টুডেন্টস। নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার অপরিবর্তনীয় রাশি 9 কোনটি? খেয়াল করো, রাশি 9 জিজ্ঞেস করছে। 9 এই যে স্থান, তারপর হচ্ছে কি কাল মানে কি? সময়, তারপর হচ্ছে ভর। কোথায় পড়ছি? আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা। দৈর্ঘ্য বা হচ্ছে স্থান, তারপরে টাইম, তারপর হচ্ছে ভর। এগুলা নিউটনীয় বলবিদ্যায় চেঞ্জ হয় না, বাট আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বে কি এগুলা চেঞ্জ হয়? আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্বে, সেখানে কোয়ান্টাম না, আপেক্ষিকতা, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বে কি এগুলা চেঞ্জ হয়। বাট বেগ বা দ্রুতি সব জায়গাতেই কি পরিবর্তনীয়, এটা অপরিবর্তনীয় না।
সনাতনী বলবিদ্যায় বা নিউটনীয় বলবিদ্যায় সনাতনী মানে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, কোন দুটিকে ধ্রুব ধরা হয়? স্থান, কাল, ভর, এই তিনটাকে কি ধ্রুব ধরা হয়। একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ যার সাপেক্ষে অন্যান্য বিষয়ের তুলনা, বিচার, বিশ্লেষণ, পরিমাপ। এই যে বলছিলাম পরিমাপটা আন্ডারলাইন করার জন্য, পরিমাপ এটা হচ্ছে কি নীতি, তাই না? তুলনা, তুলনার নতে বলছিলাম নীতি, তুলনা এবং পরিমাপ। তুলনা কি? নীতি। এটা ইসাক স্যারের বইয়ে আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি মৌলিক একক? মৌলিক একক অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এই যে কুলম্ব কি? চার্জ। কিউ সমান আইটি, লব্ধ একক। ভোল্ট বিভব, লব্ধ একক। ওহম রোধ। বলছিলাম যেগুলো লব্ধ একক সেগুলোকে আলাদা নোট করে দিয়েছিলাম, যে মনে পড়ে কিনা? এই সবগুলো কিন্তু আলাদা নোট করে দিয়েছিলাম, যে লব্ধ একক কোনগুলা অনুশীলনীতে যেগুলো আছে। এই যে দেখো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে না, আসছে এই দেখো বল, শক্তি, ক্ষমতা, আধান, রোধ, বিভব, কম্পাঙ্ক, এর বাইরে কোনো প্রশ্ন আসে নাই। দেখবা যা দিছি এগুলো থেকে আসবে ইনশাল্লাহ। ও ইসাক স্যারে চলে গেছে। এই যে দেখো পরের প্রশ্ন, এটা তো বুঝলাম যে অ্যাম্পিয়ার কেন। পদার্থের পরিমাণে আছে একক কি? মোল, ওইখানেও ছিল। এক পারসেক সমান কত লাইট ইয়ার? 3.26 লাইট ইয়ার, নোটে পড়াইছি। মাইক্রোওয়েভ উৎপন্নের যন্ত্র নিয়ে কাজ করার সময়, বুঝছো কিন্তু মাইক্রোওয়েভ হচ্ছে একটা তরঙ্গ, একটা হচ্ছে রশ্মি। এই রশ্মি নিয়ে যখন বিজ্ঞানী কাজ করতেছিল তার পকেটে চকলেট ছিল। চকলেট হচ্ছে গরমে হিটে গলে গেছে। তো উনি চিন্তা করলো যে মাইক্রোওয়েভ যখন যাচ্ছে তখন গরম হয়ে যাচ্ছে বিষয়টা, তার মানে আমি চাইলে কেটে দিয়ে খাবার গরম করতে পারবো। তখন উনি কি করছে? চকলেট গলে যে দেখে মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার করছে, নাম হচ্ছে পার্সি স্পেন্সার। স্পেন্সার হচ্ছে কি চকলেট নিয়ে যখন গলে গেছে তখন কি মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার করছে। সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কৌশল নোট থেকে পড়াইছি আর্কিমিডিস। এক্সা যার সংকেত হচ্ছে ই, এককের কত গুণ? ঠিক আছে, এক্সা হচ্ছে 10⁻18, আর অটোমিটার কি 10⁻18। টেরামিটার কত? টেরা মানে 10⁻12, আর ফ্যামটো মানে 10⁻12, ফ্যামটো মানে 10⁻15। পিকো মানে কি? পিকো মানে 10⁻12, ফ্যামটো মানে কি 10⁻15। এগুলা ইনভার্স আর এগুলা প্লাস, এগুলা প্লাস। প্লাস আর মাইনাস কিন্তু এক না, ঠিক আছে? এগুলা বড় একক। নিক্তি অনুভূমিক না থাকলে যে ত্রুটি হয়, অনুভূমিক যদি না থাকে বিষয়টা দেখো। মনে করো তুমি হচ্ছে নিক্তিটা এভাবে বরাবর নাই, এভাবে বাঁকানো আছে, অনুভূমিক নাই, বাঁকানো আছে, তখন লেভেল যেটা, লেভেল মানে কি তোমার হচ্ছে দাগের সাথে মিলবে না, এটাকে বলছে লেভেল ত্রুটি দেখা যাবে। পর্যবেক্ষণ জনিত ত্রুটি কোনটি? মনে আছে? পর্যবেক্ষণ ত্রুটিগুলা দেখাইছিলাম যেখান থেকে, পর্যবেক্ষণ জনিত ত্রুটি আরেকবার দেখায় দিই। পর্যবেক্ষকের ত্রুটি বা পর্যবেক্ষণজনিত ত্রুটি যাই বলুক, আনসার কি? এই দেখো লম্বন ত্রুটি বা সূচক ত্রুটি যেটাই থাকুক, লম্বন ত্রুটি। এই যে দেখো লম্বন ত্রুটি, ঠিক আছে? চাইলে আরো শর্ট করা যাইতো, এই প্রশ্ন বাদ দেওয়া যাইতো, কারণ এই প্রশ্ন কি তোমার হচ্ছে ইসাক স্যারের কাছাকাছিটা আছে। তারপর হচ্ছে উপরে যে প্রশ্নটা, এই যে একটা প্রশ্ন ছিল এখানে মোল, মোলের প্রশ্নটা বাদ দেওয়া যাইতো। কিছু কিছু আমি বাদ দেই নাই, এক্সট্রা করে আনছি, বাট অনেকগুলোই বাদ দেওয়া যাবে, আরো 2-3টা বাদ দেওয়া যাবে, ঠিক আছে? 1 ইঞ্চি সমান কোনটি? এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ কিছু করার নাই, এটা বুঝার কিছু নাই, এটা মুখস্থ। এত মাইক্রন 2.54 10⁴ মাইক্রন মুখস্থ রাখবা। স্ক্রু ক্ষয় হওয়ার ফলে যন্ত্রে যে ত্রুটি হয়, এটাও কিন্তু ইসাক স্যারের বইয়ের কাছাকাছিটা আছে, যে সকল যন্ত্রে নাট স্ক্রু আছে কোন ত্রুটি দেখা যায়। হুবহু না থাকলেও কাছাকাছি আছে, কিন্তু তাও আমি এর জন্য রাখছি যে স্ক্রু ক্ষয় হলে পিছর ত্রুটি দেখা যায়। নাট স্ক্রু দিয়া যে যন্ত্রগুলো সেগুলোর মধ্যে কি দেখা যায়? পিছর ত্রুটি দেখা যায়। পরিমাপে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোন কারণে? যন্ত্রের, পড়াইছে এটা। নিচের কোনটি আশাই একক? মিটার। নিচের কোনটির একক অন্য 3টির একক হতে ভিন্ন? কোনটির একক অন্য 3টি একক হতে ভিন্ন? তো বাকিগুলোর একক কি একরকম হবে? এই দেখো অভিকর্ষ ত্বরণের একক কি আমাদের? হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ভর মানে কি? কেজি, তো কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন মানে কি? mv-u, মানে ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, এই যে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ কি? ত্বরণের জন্য মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে? তারপর এখানে দেখো ইয়ং এর স্থিতিস্থাপক যে গুণাঙ্ক মানে হচ্ছে f/a, আর এখানে হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে
ক্ষেত্রফল হচ্ছে কি, ক্ষেত্রফলের জন্য মিটার স্কয়ার মানে এ, তাহলে এটা কাটা, তাহলে বল এফ সমান কি এম এ, এফ সমান কি এম এ, এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ভরবেগের পরিবর্তনে হার বলছিল, সরি পরিবর্তনে হার বলছিল, তার মানে উপরে হচ্ছে এম ভি মাইনাস ইউ, নিচে হচ্ছে টি। হার মানে কি সময় দিয়ে ভাগ করতে হবে, হার মানে সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড আর হার সময়ের জন্য আরেকটা সেকেন্ড স্কয়ার, এটাও কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা দেখো ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে রো সমান এম বাই ভি, তার মানে কেজি পার মিটার কিউব। আয়তনের জন্য কি গুণ করলাম আরেকটা মিটার কিউব আয়তন, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। বেগের জন্য কি মিটার পার সেকেন্ড, তাহলে আলটিমেটলি কেজি মিটার পার সেকেন্ড, আর বাকিগুলা মিটার পার সেকেন্ড স্কয়ার, বাকিগুলা স্কয়ার, বাকিগুলা স্কয়ার, এটা একমাত্র কি মিটার পার সেকেন্ড, তাই এটা হচ্ছে আনসার। একবার বুঝছো এরপর মনে রাখবা, একবার বুঝছো এরপর মনে রাখবা। 1 ন্যানোমিটার সমান কত মিটার, উল্টা করেও প্রশ্ন করে যে 1 মিটার সমান কত ন্যানোমিটার, 10⁹ ন্যানোমিটার। ন্যানোমিটার বললে 10 ইনভার্স 9, ইনভার্স না প্লাস, খেয়াল করবা। 1 মেগা পারসেক সমান কত, এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে পরীক্ষায় আসলে, বেরই করতে পারবে না। আমি তোমারে শিখাই দিই, সবাই খেয়াল করো, আমি যেমনি আগাচ্ছি এমনি আগাবা। 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, রাইট। 1 লাইট ইয়ার সমান আমরা শিখছিলাম 9.42 ইন্টু 10⁻15 মিটার, শিখছি কিনা? এখন গুণ করো, 3 দিয়া 9 রে গুণ করো, 3 নং 27, তার মানে 27 ইন্টু 10⁻15 মিটার, রাইট। এত হচ্ছে মিটার, এইটা হচ্ছে মিটারে, তাহলে 27কে যদি আমি লিখি 27 ইন্টু 10⁻27 ইন্টু 10⁻15, এটাকে লেখা যায় না? 2.7 ইন্টু 10⁻16 লেখা যায় কিনা? 27কে 2.7 লিখলে 10⁻16 লেখা যায়। ওকে, মেগা বলছে মানে কি আরো 10⁻6 গুণ, মেগা বলছে মানে কি আরো 10⁻6 গুণ, তাহলে 16 আর 6 কি 22, 2.7 ইন্টু 10⁻22 মিটার। কিলোমিটারে বললে কি হবে 10⁻19 মিটার, 3 দিয়ে ভাগ হয়ে যাবে। এই যে কিলোমিটার বলে 10⁻19, এই দেখো 10⁻19, আর ওই যে 27-এর কাছাকাছি কোনটা 30। আলটিমেটলি আমরা তো 3.2কে গুণ করছি 9.4 দ্বারা, তো এই 4 আর 3 এর গুণের একটা ফল আছে না, এই জন্য 30-এর সবচেয়ে কাছাকাছি কোনটা, এই যে এটা। এটা কেন হবে না, কারণ 9 দিছে। এটা কেন হবে না, 9 দিছে, 19 হবে আমরা বুঝতেছি। এটা কেন হবে না, কারণ 3.8 দিছে, কই 38 কই 27, কই 38 কই 27, এটা হচ্ছে আনসার। বুঝছো কিনা জানো, দেখো তো। ওকে, দেখো এটা বুঝছো কিনা ভাইয়া। 10টা দেখেন কয়ের, কোনটা 10, কয়ের 10, ক কই কয়ের 10। আচ্ছা, কোনো কিছু ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক যে চিন্তাধারা, আনুষ্ঠানিক অনুকল্প, ঠিক আছে, আমরা ভুলগুলো পড়বো না তো। আনুষ্ঠানিক অনুকল্প ভুল পড়বা না, ভুল বাদ। ওকে, কইছিলাম এটা কেমনি বের করবো বুঝতে পারছি, ঠিক আছে, মেগা পারসেক বুঝতে পারছি। কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক কোষ দিয়া পড়াইছিলাম, ক্লাস শুরু করছিলাম, কোষ, কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক। ত্রিমাত্রিক কোণ ক্লাসে পড়াইছি নোট থেকে, স্টেরিডিয়ান। মৌলিক একক উদাহরণ স্মরণ, মিটার, যেহেতু বেগ বল ত্বরণ সব কি লব্ধ একক, তাই না। বেগ হচ্ছে কি মিটার পার সেকেন্ড, বল কি এফ সমান এম এ, ত্বরণ কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যান্ত্রিক ত্রুটি হচ্ছে পলাশ, পিছট লেভেল 0। সূচক ত্রুটি কি, ওই যে আলোক বেঞ্চ, পর্যবেক্ষণজনিত ত্রুটি, মনে পড়ে কিনা। সূচক ত্রুটি হচ্ছে আলোক বেঞ্চ, পর্যবেক্ষণজনিত ত্রুটি। কোনটি এসআই একক নয়, এই যে কিলোগ্রাম, কেজি, মিটার, কেলভিন তাপমাত্রা একক, বাট লিটার হচ্ছে আয়তনের এসআই না। আয়তনের ক্ষেত্রে এসআই একক হচ্ছে মিটার কিউব, মিটার ইনভার্স কিউব, ঠিক আছে। এত মিটার ইনভার্স না, সরি মিটার কিউব, সরি শুধু মিটার কিউব, মিটার কিউব, ঠিক আছে।
মিটার কিউব, m⁻³ যেটা মিটার কিউব আয়তনে, এগুলো সব কিন্তু পড়া হয়ে গেছে। স্লাইড ক্যালিপার দ্বারা সর্বনিম্ন কত দূরত্ব মাপা যায়? তো এটা হচ্ছে সঠিক উত্তর এইটা 0.01 মিলিমিটার। তার যে লঘিষ্ঠ ধ্রুবক এটা, বাট বইয়ে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া, তবে আসল আনসার কি? আসল আনসার হচ্ছে এটা 0.01 মিলিমিটার, বইয়ে ভুল দেওয়া। পাতলা পাতের পুরুত্ব ও বক্রতলের ব্যাসার্ধ মাপার জন্য স্ফেরোমিটার ব্যবহার করা হয়। স্ফেরোমিটারের সূত্রটা আসে d²/6h, এই সূত্রটা দেখে রাখবা, ঠিক আছে? স্ক্রু গজ দ্বারা সর্বনিম্ন কতটুকু মাপা যাবে? স্ক্রু গজের লঘিষ্ঠ গণন যতটুকু ততটুকু মাপা যাবে, এক কথায় শেষ। স্ক্রু গজ দ্বারা কতটুকু মাপা যাবে? তার লঘিষ্ঠ গণন যতটুকু। এবং মনে করো আমি তোমাকে বললাম একটা সূক্ষ্ম তার দিলাম, আমি তোমাকে এরকম একটা সূক্ষ্ম তার দিছি, এই সূক্ষ্ম তারের ব্যাস তুমি কি দিয়ে মাপবা? আনসার হচ্ছে এই স্ক্রু গজ দিয়ে মাপবা। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল যে স্ক্রু একটা তারের ব্যাস, পাতলা বা চিকন তারের ব্যাস তুমি কি দিয়ে মাপবা? আনসার হচ্ছে স্ক্রু গজ দিয়ে মাপবা। বুঝতে পারছো সবাই কি বলছি? একজন বলছে 40 নাম্বার টলেমি হবে কিনা, কি বলে 40 নাম্বার টলেমি হবে? এই বোকারে, কি বললাম? টিভি টলেমি হচ্ছে ভূকেন্দ্রিক, টলেমি হচ্ছে ভূকেন্দ্রিক। আর এটা কি সূর্য কেন্দ্রিক হচ্ছে কি কোপার্নিকাস কোষ। বুঝতে পারছো? টলেমি বলছিল ভূকেন্দ্রিক, টলেমি টিভি, টলেমি ভূকেন্দ্রিক, আর কোপার্নিকাস হচ্ছে কি সূর্য কেন্দ্রিক। কথা বুঝছো? আচ্ছা, এখান থেকে কি বলছি বুঝছো? তারের ব্যাস কি দিয়ে মাপবা? স্ক্রু গজ দিয়ে মাপবা। ওকে, ডান। একটি ভার্নিয়ার স্কেলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্য কি বলে? ভার্নিয়ার ধ্রুবক বলে। ছোটবেলা 9-10 সূত্রগুলো শিখে আসছো, ওইগুলাই। একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তার নাম হচ্ছে পিচ। সেম প্রশ্ন, এটা সেম প্রশ্ন, 12-13 সেম প্রশ্ন। শেষ। তো আমরা আলহামদুলিল্লাহ তপন স্যার এবং ইসাক স্যারের ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায় শেষ করছি।